হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মনে হচ্ছে না যে বেঁচে থাকবো কেউ। হ্যাঁ, মানে কি অবস্থা, and then you see the irresponsible behavior of people in the market and other places, okay, হুম when হুম they're হুম। gathering without উইদাউট এইখানটায় মাস্ক। বলে মানে ঠোঁটে পড়ছে তাদের মানে ইয়ে মাস্ক, স্যার, and including না okay স্যার, all educated person also. হ্যাঁ এডুকেটেড পার্সন তো স্যার। ইতিমধ্যে দেখুন এমন অবস্থা দাঁড়িয়েছে বাজারগুলোতে যাতা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, বাজারে মানে যাওয়াই একেবারে খুব, আর এবং আমার আমার স্টেট ঝাড়খণ্ডে কি হচ্ছে এখানে মানে মানে অন্ধবিশ্বাস খুব বেশি। আর এবং ট্রাইবেলদের এখানে যে আদিবাসী আছে তাদেরকে এই মানে তারা ভ্যাকসিন নিতে চাইছে না। ওরা বলছে না আমাদের শরীর থেকে এরকম সমস্যা কোনো কিছু হয়নি, আমরা ভ্যাকসিন নেব না। এখানে কনভিন্স করতে হচ্ছে মানে ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি যেমন এখানে আমি গেছিলাম ভ্যাকসিন নিতে, আমার কারণ রাঁচিতে পাওয়া যাচ্ছিল না, আমি এই জন্য একটু লোহারদাগা সাইড আছে ওখানে গেছিলাম, একটু গ্রামের দিকে। একটা ঠিক ঠিক। কোভ্যাক্সিন, একটা একটা ইয়ে বটল ভ্যাকসিনের মানে 10 জনকে লাগায়। এখন আমরা 3 জন গেছি ওখানে, আর 2 জন ছিল, 5 জন, আর 5 জন হচ্ছিল না। তার জন্য আমাদের হয়তো ভ্যাকসিন লাগবে না। তারপরে দেখি পাশে মার্কেট, মার্কেট দেখলাম খুব লোকজন আছে, সেখানে গিয়ে আমরা কনভিন্স করলাম আর 5 জনকে, তারপরে গিয়ে আমাদের ভ্যাকসিন লাগলো। মানে কি অবস্থা দেশে, একদিকে ভ্যাকসিনের অবস্থা খুব সমস্যা, খারাপ স্যার। অন্যদিকে ভ্যাকসিন। ভ্যাকসিন হ্যাঁ, নিতে চাইছে না। হ্যাঁ। গভর্নমেন্ট, সরকারও বা সেকেন্ড ওয়েভে অনেক ফেল হলো। আমরা কখনো সরকার ভাবেনি যে এরকম কিছু একটা ওয়েভ আসতে পারে। And in Bengal, not only Bengal election, Bengal, Kerala, Tamil Nadu, Pondicherry, Assam, is become again disaster. Now still in Pondicherry and Tamil Nadu and Kerala is increasing like anything. Again আমি এখন পন্ডিচেরিতে আবার লকডাউন লাগিয়েছে, ফুল রাত্রে মানে নাইট কারফিউ লাগিয়ে দিয়েছে, এবং খুব মিনিমাম লোককে বাইরে যাওয়ার জন্য ইয়ে করছে। Everywhere, Pondicherry is a very such a small place, but they what they did is they opened up everything, right? Tourism and জায়গা যেখানে মানে ব্যাঙ্গালোর থেকে, চেন্নাই থেকে, হায়দ্রাবাদ থেকে, সব জেলা থেকে ওখানে মানে হলিডে ডেস্টিনেশন। এত পরিমাণে মানে টুরিস্ট ওখানে ঢুকেছে কি তাদের এখন করোনার সামাল দিতে পারছে না। The main reason is in Pondicherry liquor is very much available. Okay, একটা দোকান যদি একটা মন্দির হয়, একটা ওষুধের দোকান আর একটা মদের দোকান, এরকম অবস্থা ওখানে। মানে যদি আপনি একটু মানে কখনো পন্ডিচেরি ভিজিট করেন, দেখবেন মন্দিরের দেওয়াল আর মদের দোকানের মানে যে ইয়ে ডিভাইড হয়ে আছে, এই অবস্থা ওখানে। তো উই নেভার নো কি হবে। Actually, we are going to kill ourselves slowly but inevitably, sir. হ্যাঁ, আমাদের জানি না এটা কি, এখন এটা সারা গ্লোবাল ক্রাইসিস হয়ে আছে। কিন্তু ইলেকশন, অনেক দেশে ইলেকশন পোস্টপন্ড করে দিয়েছে, কিন্তু আমাদের দেশে মানে ইলেকশনটা যখন ওয়েভটা মানে চরমে, তখন আমাদের ইলেকশন গুলো হলো। And এখন আরো মানে রিলিজিয়াস যে প্রোগ্রাম ইয়েগুলো আছে, অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে। This is the fallacy of our country, sir. হ্যাঁ, এগুলো মানে গভর্নমেন্টকে, এখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ডাইরেক্টলি এখন ইন্টারভেন করছে। কারণ it is not the matter of only few people or one sect's life, it is a threat to all the people. কোথা থেকে কোথায় বেড়ে যাবে, কিভাবে ওটা একদম স্যার, একদম রাইট। we never know. Nobody can measure. কোথায়, হ্যাঁ কোথায় গিয়ে দাঁড়াবো বলা হ্যাঁ মুশকিল। সেটাই। তারপরে গিয়ে যে যে যারা মানে ডেলি ওয়েজেস ছিলেন, এবং যারা পার্ট টাইম ছিলেন, যারা গেস্ট ফ্যাকাল্টি ছিল, এবং যারা টেম্পোরারি সব, তাদের তো মানে যা অবস্থা। আর স্কুলের যে টিচার গুলো, প্রাইভেট স্কুলগুলো যেগুলো চলছে, সেই টিচারদের সঙ্গে খুব দুর্ব্যবহার হচ্ছে এখন। তাদেরকে না ঠিক মতো কোনো স্যালারি দিচ্ছে বা কিছু করছে, অনলাইন ক্লাস চলছে। অনেক প্রাইভেট স্কুল বন্ধ হয়ে গেল স্যার। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, অনেক ওরা মানে ইয়ে দিতে চায় না, বেতন দিতে চায় না, না মানে বেতন দিতে চাইছে না, বেতন হ্যাঁ দেবে না হ্যাঁ। করে। না না না। এটাই হচ্ছে তাদের সমস্যা। হুম। যাই হোক, তাহলে ওকে, আরো রাখি। আছে। হ্যাঁ স্যার, প্রিন্সিপাল স্যার জয়েন করবে।
বিশ্বনাথ স্যারের শরীর খারাপ আছে, উনি মনে হয় কোথাও ইয়ে আছেন। ওকে, তাহলে আপনাদের মনে হয়। শুরু কর If anybody is there, join Korbe, you can take your own time, no problem. I am today 2-3 hours I kept for your college and addressing your students. There is no problem. Okay, Thank you. now let's start. Let's see. It's already 11:10. Okay. থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Thank you so much. Thank you, Parthaji. A very good morning and namaste and highest welcome to one and all participated in this invited lecture. It is our great privilege that we successfully organized this invited lecture today. We, the organizers of Department of Political Science, Kashmir Michael Musudan Mahavidyalaya, the convener Lakshmikant Mahato, joint convener Onimesh Supogar, other organizing members are Sati Pathak, Partha Ganguly, our chief advisor, principal Dr. Vikas Kanti Mondal, IQSC coordinator Dr. Subram Surpang, sir are also present here. But I am one thing I am here announcing that our principal sir is not present here because of his poor health. Our today's distinguished speakers is Professor Dr. Vibhuti Bhushan Biswas sir from Central University, Jharkhand. I welcome all of you, sir, and I also welcome all the participants joined in this program. I feel proud that you all are here today. I hope the discussion on today's topic, like post-Cold War, India's foreign policy in continuity and change, will give us a vivid picture to understand the Cold War era changes of India's foreign policy and directions. A country's foreign policy is important as its domestic policy. Every country needs to formulate her foreign policies according to her national interest. So India does. In 1991, the USSR was broken down. That resulted the creation of several new independent states and emerged Russia as a democratic republic, ending the prolonged communist rule. This event also changed the international politics, the balance of power of the world. After the Cold War, India's foreign policy has changed a lot to suit her national interest, and it is still changing. Concerning all this above deliberations, we have one prominent person here. I hope you all will enjoy the session. Now, with this brief introduction, I would like to request our advisor, IQC coordinator, Dr. Subram Supan sir, to say some valuable words about this program. Dr. Pan sir. Good morning, everyone. On behalf of Kashipur Michael Madhusudan Mahavidyalaya and on behalf of the IQAC and Department of Political Science, I heartily welcome Dr. Vibhuti Bhushan Biswas sir from Central University of Jharkhand. I also welcome all the teachers present here and all the students also. What I say that though this is a late response by the political science department, but I will say that better late than never. Actually, we are just coming closer to the examination sessions, which will start from Monday 19th. All the department of our colleges is going to organize and already have been organized some lecture series and webinar on various topics related to UG syllabuses from SKBU, Sidhu Kanu Birsa University.
We are eagerly waiting for political science department to arrange such a lecture, and which came today. I also very much thankful for that, and I again congratulate all the teachers of political science department. And again, I heartily welcome Dr. Vibhuti sir. I ask all the students to please note down all the lectures, all the concepts which will be delivered during his lecture. And if you have any questions, it will be answered at the end of Dr. Bishwa's lecture. And the topic of today is that post-Cold War India's foreign policy, continuity and change. We know about various Cold Wars all over the world. And in recent times, facing the problem of COVID since 2019 December, I think another Cold War has already begun. Find out who is the main behind this, and what will be the procedure to face the problem, and regarding vaccine distribution and regarding any other related problem. So this is not only the single cases all over the world is facing today. All other countries has had some various issues. Still, there is lots of problem facing in India-Pakistan border also. Some problem facing in Palestine and Israel also. A continuous process they are facing. There is inter-status problem from all the old Russian concept came in consideration. So I believe also Dr. Biswas will analyze all the topics and will touch all the topic, though in a little bit, and it will help all our students and teachers also who will present here. So again, I heartily welcome Dr. Vibhuti Bhushan Biswas sir of the Science Department on behalf of IQSC and on behalf of Kashipur Michael Madhusudan Mahavidyalaya. Over to Lakshmi sir. Thank you very much, Mr. IPSC Coordinator, sir, for your valuable comments regarding this program. Thank you, sir, again. Now I would request Professor Dr. Vibhuti Bhushan Biswas, sir, to deliver his lecture on this particular topic. We are eagerly waiting here for your important views and visions. Before I hand over the mic, let me introduce him. The Dr. Vibhuti Bhushan Biswas, sir, is an Assistant Professor, Department of Politics and International Relations, Central University of Jharkhand, having 9 years of teaching and research experience, published 4 edited books, and published 25 research papers in prestigious national and international journals, and also contributed 15 chapters in edited volumes. Presented 45 papers in national and international seminars and conferences, and also delivered several special as well as invited lectures in various universities and institutes. Dr. Biswas, sir, I am handing over the mic to you. Thank you very much, Lakshmi sir. So, very good morning to each and everyone. Respected my, I would say, colleague rather than friends, because since we are in a same profession, so it is what I believe we all are colleagues, and it is our responsibility to take this nation ahead. So I am very much happy to deliver this lecture in your college, because this is my second time I am delivering a lecture in your college. So I am very much happy, and I am having certain very unique connections with this one name of Michael Madhusudan. Madhusudan is all the time. He was my favorite because he was a writer, poet what I can say, that inspiring everyone if you read his writings and all. Though Gurudev is there, but there are many other poets, and this particular your college name is very much attract me all the time. So before
going to deliver my lecture, I would like to thank Dr. Lakshmikant Mathur sir for really inviting me again for delivering this lecture in your department. And I would like to thank the principal sir also, though today, as Lakshmi sir said that he is not keeping well. So I would like to thank him also for thinking about me or again inviting me to your college. Advisor Dr. Pan, as last time also, I'm seeing that there is a very collaborations with all the department and IQSE cell, because we know that again in the present situation the IQSE cell has to play a very major role in terms of getting the grade for the college and universities. Without grade for college and university, that UGC or other funding agencies, they may not give a lot of fund. So it is so much of responsibility lies on IQSE coordinator and director. So I would like to thank you also, sir. Then there are joint convener Nimesh ji. So I would like to thank him also. And the Partha Ganguly sir always, last time also he was there, and today also he is there. So I thank you also, sir. And definitely, whenever I get certain chance and all, I would like to invite all of you to my department. And then organizer Swati Pathak, the Department of Political Science. And my dear students and other fellow colleagues. Today's this topic, it is widely discussed all over after post Cold War, and in today also we are discussing about the India's foreign policy. Why? Because the foreign policy. So I will talk in a very layman way, because since students are there, and I was told that basically students will be there and some other participants also from outside. So I would like to talk I would like to connect with the students. So I will be talking in a very different fashion. So I hope that will be okay, Lakshmi sir. Yes, sir. Yes, sir, of course. Okay, sir. Okay. When we are talking as Lakshmi sir and Dr. Pant also, when I was listening there, so they have mentioned very clearly that, and I am happy that that they have set the tone of today's program. So India's foreign policy and what are the changes that are taking place all over. And again I was requested that okay, যদি আমি একটু বাংলা বলতে পারি বা একটু বাংলায় বলতে পারি সেটা ভালো হয়। তো আমি অ্যাকচুয়ালি হলাম আন্দামান নিকোবর থেকে, যেখানে বাংলা বলা হয় কিন্তু যে মানে বাংলাটা মানে সেইভাবে বলা হয় না, অন্য মানে ওখানে একটা কম্পোজিট টাইপের অফ ল্যাঙ্গুয়েজ। আপনি যখন আন্দামান যাবেন, যদি ঘুরতে যান, তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কি ওখানে। তো যাই হোক, আমার যতটুকুনি আমি মানে পারি বাংলায় বলার চেষ্টা করব, এবং হিন্দি ইংলিশ তিনটে একসঙ্গে মিলিয়ে বলার চেষ্টা করব, যাতে আমি স্টুডেন্টের সঙ্গে কানেক্ট করতে পারি। So India, as very rightly pointed out other fellow colleagues, that foreign policy is all about the interest of the nations. রাষ্ট্রের যে ইন্টারেস্ট আছে সেটাকেই মেনলি ফরেন পলিসিতে রিফ্লেক্ট হয়, এবং সমস্ত দেশ, পৃথিবীতে যতই দেশ আছে, তারা সবসময় চেষ্টা করে যে তাদের যে ন্যাশনাল ইন্টারেস্টটা আছে বা রাষ্ট্রের যে হিত, তার জন্য কি করে কাজ করতে পারে, এবং সেটাকে ফুলফিল করার জন্য সেটা আমরা তার পেছনে আর কি আমাদের সমস্ত মেকানিজমকে লাগিয়ে we try to fulfill the national interest. So it is foreign policy is all about that only, how to fulfill it is promoting your national interest. And today আজকের দিনে দেখবে যে দেখা যাচ্ছে যে সমস্ত একটা দেশ আর একটা দেশকে হেল্প করছে, কিছু লোন দিচ্ছে, কিছু সাহায্য করছে, উইদাউট এনি কন্ডিশন, উইদাউট এনি মোটিভ। কোনো দেশ কাউকে কোনো রকমের সাহায্য করে এমন কোনো মানে এমন কোনো কিছু হয়তো উদাহরণ হতে পারে, but there is no as such that without any intention any country helps to other. And it is all about how the nations can promote their national interest and how they can fulfill this national interest
through different means of promoting their interest in different countries. ধীরে ধীরে আমি আসবো এসে, and the topic is post Cold War. 1990s থেকে শুরু হয়েছে যে disintegration of Soviet Union. As a political science students and scholars আমরা সবাই জানি যে disintegration of Soviet Union যখন হলো তখন যে কোল্ড ওয়ারটা চলছিল, that the end of the Cold War, and then what happened is unipolarity চলে আসে সারা পৃথিবীতে। ইউনিপোলারিটি বলতে মানে আগে তো বাইপোলার ছিল, বাইপোলার ওয়ান সাইড সোভিয়েত ইউনিয়ন, আনাদার সাইড ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এবং দুটো জোটই চালাচ্ছিল তাদের পুরো দেশ, পুরো আমরা বলতে পারি গ্লোবটাকে তারাই আর কি ডিরেকশন দিচ্ছিল, এবং দুটো জুটে ছিল। কিন্তু ইন্ডিয়া and some of the newly independent countries একটা থার্ড ফ্রন্ট একটা মুভমেন্ট শুরু করে, দ্যাট ইজ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। ইনিশিয়ালি যখন ইন্ডিপেন্ডেন্ট হয় 1947 থেকে, কিন্তু ইন্ডিয়া এমনই একটা পলিসি অ্যাডপ্ট করেছিল নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, এবং তার সঙ্গে এবং আরো অনেক কান্ট্রি তারা জয়েন করেছিল নিউলি ইন্ডিপেন্ডেন্ট। কেন করেছিল? কারণ কোনো দেশ যদি স্বাধীন হয় এবং ইমিডিয়েটলি কোনো বড় ব্লকের সঙ্গে যদি জয়েন করা হয়, ইফ ইউ আর জয়েনিং উইথ এ সার্টেন বিগ ব্লক, দেন হোয়াট উইল হ্যাপেন, ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ উইথ ইয়োর sovereignty, you have to compromise with your own policies and all, and you will be restricted to only think in a one way, not in other way. So India that's why did not join with any bloc. So that is all history. Okay, as a political science students and teacher, we are well aware about it. I don't want to go about the history and all. I will talk about the continuity and change. The present situation better I will discuss, so that we can be giving certain input example in between of past history, so that we can connect past to present and how this continuity and changes are taking place in India's foreign policy. In the present context, you see China is one of the biggest, we can say that one of the biggest threat for India, and on the other hand Pakistan also, we should not take very lightly Pakistan also, because the Chinese, it is a clone of China now, we can say, and we can see that how Chinese are encircling India, right from your Myanmar to your Bangladesh to your Hambantota port to Afghanistan and Pakistan, everywhere they are. And previously in Maldives also, they were able to develop certain kind of hold, but in the present time, what happened is Maldives is now again India is having very good relation. But this were other way, China is imposing a very big threat for India and encircling India, garlanding India. If you see that the ports everywhere, that you can understand by seeing the ports, whatever they have developed and whatever they have taken under their control, through which you can understand that they are not, they are considering that India is only threat in the subcontinent. If they can create problem, or they can put under pressure, so India and they can only sustain and they can fulfill their national interest. And this way or other way, a very recent case, this Galwan যে ইনসিডেন্টটা হলো, আমাদের যে সোলজার শহীদ হলো, এবং after a long time, this is the first time that so many soldiers will die. And now in the present situation in China, what is happening, because China 42 or 40 soldier ওদের মারা গেছিল, কিন্তু they denied it. And then secondly, what happened is Chinaর যে ইকোনমি, এটা টোটালি এক্সপোর্ট ইকোনমি আমরা বলতে পারি, যে এক্সপোর্ট করে সেটা। এখন কি হয়েছে যে চাইনিজ যখন করোনা ভাইরাস অ্যাটাক করেছে, everybody is in the home and everywhere it is locked down, যে এক্সপোর্ট ইকোনমিক্সটা ছিল সেটা খুব স্ল্যাশ করে গেছে, স্ল্যাশ ডাউন হয়েছে, এবং they thought that they will create
problem everywhere and they will shine, but that backfire to them. And in the present conditions, চায়না এটা হচ্ছে যে তারা ন্যাশনালিজমকে খুব মানে বেশি প্রমোট করার চেষ্টা করছে, কারণ ডোমেস্টিক্যালি there is a huge pressure on the government. And Xi Jinping, very recently, when he was addressing nations and addressing the military and his party people, very clearly he was saying that we have to, overcome, and we have to overcome from this pandemic situation, and again we have to regain our status. এবং ডোমেস্টিক্যালি তাদের যে এক্সপোর্ট ইকোনমি সেটা খুব ভাবে স্ল্যাশ করে গেছে, এবং যে সোলজার থেকেও ওদের কিছু প্রেশার গভর্নমেন্টের উপরে এসছে, কারণ গভর্নমেন্ট যখন সোলজারদেরকে রিকগনাইজ করছে না তখন যে গিয়ে কি হচ্ছে, একটা যে অল ওভার ইন্ডিয়া ওয়ার্ল্ডে তাদের বিষয়ে যে ডিসকাশনটা হচ্ছে সেটা নিয়ে একটা ওদের খুব সমস্যা হচ্ছে, এবং কিছু উইগার মুসলমান যারা আছে তাদেরও একটা ব্যাপার খুব দেশে চলছে। But anyway, but apart from all this, now China is in a back foot, so that, and to cover up all these things in Ladakh or in Tibet, so many things are happening. So it is a matter now. They are now showing the nationalism ke sob samne rekhe ki ওদের যে ফেলিওরটাকে সেটাকে ওরা কভার আপ করার চেষ্টা করছে। But on the other side, the Chinese soldier, what happened is they don't have much experience of mount warfare. Vietnam war যখন হয়েছিল, that is around 40 years before, তার দুটো জেনারেশন হয়তো এখন রিটায়ার্ড হয়ে গেছে, এবং নিউ জেনারেশন দেখে they don't have the experience of mount warfare. কিন্তু all about okay, fine, এটা background, and then okay, you come to the present, how, but they want to regain again the export economy. For that, again, you see what type of policy they are adopting. That if you can't gain, or if you can't develop a good relationship or friendship with your neighbors or any other country, buy it. And that only they are doing. And debt trap policy they are adopting, which is a very dangerous policy of China. কিন্তু এখানে ইন্ডিয়া কি করছে সেটাও একটা দেখার ব্যাপার আছে। It is not that okay, India is sitting behind. India is also promoting its foreign policy and taking so many steps. As we know that in the Indo-Pacific, যেটাকে আগে এখন যেটাকে ইন্দো-প্যাসিফিক হিসাবে আমরা জানি, এশিয়া প্যাসিফিক থেকে ইন্দো-প্যাসিফিক হয়েছে, India is taking so much of steps, like আমরা জানি হয়তো বিমস্টেক, যেটা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, সেটার ব্যাপারেও হয়তো আমরা অনেকে শুনেছি এবং জানি। এবং আরেকটা আছে আপনার কোয়াড, সেটাও ইন্ডিয়া, আমি একটু বিষয়ে একটু এক্সপ্লেন করবো। এবং আরেকটা এক্সারসাইজ আছে মিলান, যেগুলো হয় এখানে, এটা আপনার বিশেষ করে যে মিলানটা এটা আন্দামান নিকোবর সিতে হয়, এবং বিভিন্ন দেশ তারা নেভেল এক্সারসাইজে পার্টিসিপেট করে। And it is a kind of, showing the power, or it is showing that okay, how that there are so many other countries also, they are not happy with the activities of China, and they are coming together. If there is any other challenge, then collectively they will give the response to China. So when China is gaining such type of economic advantage in everywhere, so what happened is India promoted another group they have formed, that is BIMSTEC. Those SHARC is there, যেটা South Asian Cooperation, যেটা আমরা জানি SHARC, সেটা এখন because of Pakistan there are so many problems and all, and that is not very much functioning now, and side by side India started promoting this BIMSTEC, which is there are several countries, 7 countries are there. So Bangladesh, Bhutan, then India, Myanmar, Nepal, Sri Lanka, and Thailand. So all these countries are there, and mainly they have main 14 sectors only
they are going to deal with. And in that 14 sectors, okay, all the things been covered. And it is a kind of giving challenge and excluding Pakistan from such type of group. India initiated this one, and it is a quite successful initiative that India has taken. And I can say that okay, it is a great success of India's foreign policy. And then secondly, you see that okay, now Quad, the quadrilateral security dialogues, India started. In that, okay, we have the okay, Australia, India, Japan, and United States of America. চারটে দেশ মিলে একটি কোয়াড তৈরি করেছে, যেটা একটা we can say that, and now Chinese are saying it is a kind of again a kind of NATO, যেটা collectively চায়নাকে ট্যাকেল করার জন্য বিশেষ করে এটাকে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, কারণ all these countries are very much affected by Chinese policy. And then you see multilateral level naval exercises are taking place regularly. That is Milan. So India is promoting all these kind of exercises and all these BIMSTEC and Quad, so that India can put a very huge pressure on China in case of there is any kind of war type situation. And then India is having a very positive side because of that Andaman Nicobar Islands. So the state of Malacca, that is the route through which huge মানে আপনার চায়নার বেশিরভাগ যে এনার্জি ট্রান্সপোর্টেশন আর টেকিং প্লেস থ্রু দ্যাট। দ্যাটস ওয়াই চায়না সবসময় ওটার একটা অল্টারনেটিভ রোড বা অল্টারনেটিভ কিছু করার জন্য ওরা খুব চেষ্টা করছে, যে অন রোড অন বেল্ট বা সিল্ক রোড, সেটাকে ওটা রিভাইভ করার জন্য ওরা খুব চেষ্টা করছে, এবং পাকিস্তানকে খুব মানে ইকোনমিক করিডর তাদের বানানোর ওরা খুব চেষ্টা করছে চায়না, and it is going on. So they are looking for a separate and a alternative route so that they can avoid this state of Malacca, because if there is any kind of problem, so India, then Japan, Australia, and US will block this state of Malacca, and then China will be in huge trouble. That's why they are looking for such kind of alternative routes. But the present situation has been changed since in Afghanistan. So we never know how far the Chinese initiatives, one road, on bed or a Silk Road, how they are going to revive it. Okay, there is it will be a huge question mark. And US also looking very and monitoring very closely. So how they can what are the movement, what are the policies they are adopting in terms of dealing with Pakistan. And and US already declared that okay, by next month their soldiers will be withdrawn from Afghanistan. And really this will be a very big problem for every nation. Like it will be a very big problem for India as well, and Afghanistan as a whole, and then India also it will suffer. এখানে ইন্ডিয়া কি ধরনের ইনিশিয়েটিভ নিতে পারে, সেটা একটা ফিউচারিস্টিক আর হাইপোথেটিক্যাল একটা সিনারিও হতে পারে, কারণ ইন্ডিয়া সবসময় কখনো তালিবানের সঙ্গে নেগোশিয়েট কখনো করতে চায়, এবং সেটা সম্ভব নয়, কারণ কিছু একটা যে সিভিল সোসাইটি যখন কোনো একটা রেজিমকে রিকগনাইজ না করে, এবং সেটা সবসময় একটা থ্রেটের মধ্যে থাকে, যে আফগানিস্তানের যে সিচুয়েশন এখন ক্রিয়েট হয়েছে, তার জন্য ইন্ডিয়ার খুব একটা মানে চিন্তার বিষয়, কারণ ইন্ডিয়ার যে জম্মু অ্যান্ড কাশ্মীর যেটা এখন এবং লাদাখ যে সেপারেট করে টোটালি দুটো ইউনিয়ন টেরিটরি বানানো হয়েছে, সেখানে ড্রাস্টিক্যালি কিছু অ্যাক্টিভিটিস টেররিস্ট অ্যাক্টিভিটিস কম হয়েছে, কিন্তু যে আফগানিস্তানের যে সিচুয়েশনটা এখন র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, এখন আফগানি গভর্নমেন্ট অলসো দে আর অলসো not in a position to take over the country, and as per the reports and news of different agencies, that around 80% territory now controlled by Taliban. So another 1 month to go, withdrawal of American soldier from there. So এটা কি আফগান যে সরকার বা আফগান মিলিটারি সেটা কি ট্যাকেল করতে পারবে, একটা বড় কোশ্চেন মার্ক, যে post withdrawal of US soldiers from Afghanistan. And যদি
না পারে, দেন ইন্ডিয়া কি তালিবানের সঙ্গে নেগোশিয়েট করবে ইন্ডিয়াস যে ইকোনমিক অ্যাসপিরেশনস, এবং আমরা একটা আফগানিস্তানের সঙ্গে একটা খুব ক্লোজ রিলেশন সবসময় আমরা তাদের সঙ্গে, এবং একটা ভালো রিলেশন আমরা তাদের সঙ্গে সবসময় রেখেছি, এবং ইন্ডিয়া প্রমোটেড ইস ফ্রেন্ডশিপ উইথ আফগানিস্তান থ্রু সফট পাওয়ার ব্যাপারটা পরের দিকেই আসবো। কিন্তু যে একটা ওখানে যে তালিবান যে টেররিস্ট অর্গানাইজেশনস, দে আর হ্যাভিং ভেরি ক্লোজ প্রক্সিমিটি উইথ পাকিস্তান অ্যান্ড আইএসআই and the military of Pakistan, কারণ তারাই সমস্ত সবসময় তাদেরকে সেফ প্লেস এবং ট্রেনিং এবং আদার লজিস্টিক সাপোর্ট তারা সবসময় দেয়, পাকিস্তান থেকে পায়। তো অ্যাক্টিভিটিস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর may increase. That is the predictions. So in that condition, what would be the India's policy towards tackling this thing? And whether that is another question is maybe there in everyone's mind. কি আমেরিকা যখন চলে যাবে, টোটাল উইথড্র যখন হয়ে যাবে, আমেরিকা কি কোনো রোল ওখানে প্লে করবে না? আর একটা কোশ্চেন আমাদের মাথায় আসতে পারে যে আমি আমেরিকান সোলজার বা আমেরিকান গভর্নমেন্ট এবং তালিবানের সঙ্গে কি কোনো চুক্তি বা কিছু নেগোসিয়েশন হয়েছে যে তারা উইথড্র করে যাচ্ছে? জানতে তারা এটাও জানে যে টোটাল দেশটাকে এখন তালিবান তাদের আন্ডারে নিতে চাইছে, যেটাকে আমরা একটা টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে জানি। এটাও একটা কোশ্চেন আমাদের মাথায় আসে। তো সেরকম কিছু একটা হলে ইন্ডিয়ার রোল কি হতে যাচ্ছে সেখানে? এবং চায়না already the Talibani leaders, they have invited China ki please come to our country, invest here, and we will provide all sort of security to you, and we ensure you. Who is giving? The Taliban is ensuring the safety and security of the company, Chinese companies. Then what would be India's position over Afghanistan? It is a big question mark. And very recently our all staffs they have come back. Our Ministry of External Affairs, very recently he was addressing media, and he said that okay, we called back all staffs from our consulate, but it is not closed. All local staffs are there. So what does it mean? That আমরা খুব চিন্তিত আমাদের স্টাফদের নিয়ে, আমাদের ডিপ্লোম্যাটসদের নিয়ে। শুধুই কি সেটাও আমরা একটা অন্যভাবে অ্যানালাইজ করতে পারি, বা সবাই যে কোনো কেউ সেটা একটা কোশ্চেন মার্ক আমরা করতে পারি, একটা কোশ্চেন আমরা রাখতেই পারি কি আমাদের সমস্ত কনসুলেট থেকে সবাইকে আমরা এখান থেকে ডেকে নিলাম এবং লোকাল পিপল অনলি অ্যাভেলেবেল দেয়ার, তাহলে ইন ফিউচারে আমরা সেটা কি করতে যাচ্ছি? অবভিয়াসলি যদি তালিবান দেশটাকে পুরো কন্ট্রোল করে, তাহলে কি আমরা নেগোসিয়েশন টেবিলে যাব? এবং গেলে আমরা যদি তালিবানের সঙ্গে ইন্ডিয়া যদি নেগোশিয়েট করে, তাহলে একটা যে ইলেজিটিমেট একটা অর্গানাইজেশনকে আমরা লেজিটিমাইট ওয়েতে আমরা তাহলে আমাদের আগে এগোতে হবে, এবং লেজিটিমেট ওয়েতে যদি আমরা এগোতে যাই বা তাদের সঙ্গে আমরা যদি কোনো নেগোসিয়েশন করি, দেন দিস তালিবান will get a very safe, they will play very safe and they will create so much of problem in Jammu and Kashmir. So it is a big question before India, that how we are going to tackle the present conditions, or what are the changes are taking place in Afghanistan. This is one side. এবং very recently, just 2 days before, I was talking with one of my friend there in Afghanistan, and I was requesting him that okay, please deliver a lecture on your present situation in Afghanistan. কিন্তু সে ক্যাটাগরিক্যালি সে ডিনাই করলো আমাকে, দো হি ইজ মাই স্টুডেন্ট। কেন করলো সেটা একটা মানে খুব ইন্টারেস্টিং। সে আমাকে বললো যে ডেলিভারি আমি 1-2 মাস পরে করতে পারি, ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন আমি যদি করি, আমার মানে কোনো গ্যারান্টি নেই যে আমি কালকে আমি এখানে বা আমার অফিসে বসে থাকতে পারবো কি বাড়ি থাকতে পারবো, কোনো তার গ্যারান্টি নেই। কারণ গভর্নমেন্ট এখন যে সিকিউরিটি সিস্টেম বা এই যে ইউএস উইথড্রল এখান থেকে করছে, আমাদের খুব সমস্যার মধ্যে আমরা আছি, এবং যে কোনো সময় যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে। এই জন্য আমি কিছু বা কোনো রকমের কাউকে এখন কেউ কিছু বলতে রাজি হবে না। Then you can understand from this situation that okay, people and the civil society is under threat.
এবং তারা কখনো চাইছে না যে এই ধরনের কোনো গভর্নমেন্ট বা কোনো দেশটাকে এইভাবে কেউ চালাক, যাদের যারা সবসময় বা সিভিল, সেখানে ইন্ডিয়া সবসময় এটাই করে যে ইন্ডিয়া এডুকেশনাল, মেডিকেল এডুকেশন এবং কালচারাল ব্যাপারটা নিয়ে একটু আফগানিস্তানের সঙ্গে সবসময় মানে বেশিভাবে আমরা প্রমোট করেছি। তো সেখানে কি আমাদের এই সফট পাওয়ার কি কিছু ইনফ্লুয়েন্স করতে পারবে ওখানে? কারণ এটাও আমরা জানি, জোসেফ নাই আর্গু করেছেন, সুমিত গাঙ্গুলি আর্গু করেছেন, কান্তি বাজপেয়ীও ওনারা বলেছেন যে সফট পাওয়ার তখনই কাজ করে যখন আপনি ওটাকে হার্ড পাওয়ার দিয়ে ব্যাক করতে পারেন। আর এটা অ্যাকচুয়ালি এটাই ইন্টারন্যাশনাল পলিটিক্স। এটা সফট পাওয়ার তো আমরা অনেক সময় কথা বলি এবং সফট পাওয়ারটাকে আজকাল চাইনিজ খুব ইউজ করছে, কিন্তু সেটাকে কি আমরা সেইভাবে প্রমোট করতে পারবো যখন আপনি যদি হার্ড পাওয়ারকে সেখানে ইউজ না করতে পারেন? So that will be a very big question, and big scholars like Joseph Nye also he argued in his thesis, and then Kanti Bajpayee, then many other Professor Rajkumar Kothari, and then many other professor scholars. তাহলে ইন্ডিয়া কি সেটা কি করতে যাচ্ছে, কি করতে যাচ্ছে? এবং যখন এই সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এখন পুরো ওয়ার্ল্ড একটা, এবং আরেকটা কোশ্চেন আমাদের মাথায় আসতে পারে যে রাশিয়ার কি পলিসি হতে পারে আফগানের দিকে? কারণ যে আজকের যে তালিবান, এটা তো দুটো আইডিওলজির সঙ্গে লড়াই করার জন্যই তো এই তালিবান বা অন্য ধরনের যে গুট গুলো বা যে অর্গানাইজেশন গুলো তৈরি হয়েছিল, সেগুলো তো দুটো আইডিওলজিকে ফুলফিল করার জন্য, একটা কমিউনিস্ট আইডিওলজি আর একটা ক্যাপিটালিস্ট আইডিওলজিকে। এবং আজকের দিনে যে রাশিয়ার কি পলিসি হতে যাচ্ছে সেখানে, এবং এটা কি ইন্ডিয়ার কোনো ইন্টারেস্টকে রাশিয়া কি প্রোটেক্ট করবে আফগানিস্তানে, সেরকম কিছু স্টেপ নেবে? সেটাও একটা আমাদের একটা দেখার ব্যাপার আছে। এবং আজকের দিনে যে এশিয়া প্যাসিফিক, যে আমরা এখন একটা বড় ব্রডার একটা গিয়ে বলি যে এশিয়া প্যাসিফিকে যে চেঞ্জেস গুলো হচ্ছে, যেমন আপনার মায়ানমারে এখন যে সিচুয়েশনটা চলছে, ওখানে এখন ইলেকটেড গভর্নমেন্টকে যে হয় ওকে পুরো পাওয়ার সিজ করে মিলিটারি এখন ওখানে শাসন করছে, সেটা কি চায়না কি তার অ্যাডভান্টেজেসটা সেইভাবে নেবে? এবং সেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির কি রোল হবে এবং ইন্ডিয়া কি করে সেটাকে ট্যাকেল করতে যাচ্ছে? কারণ ইন্ডিয়া সোফার শুধু একটাই নিউট্রাল স্টেটমেন্ট দিয়েছে যে ডেমোক্রেসি ইনস্টল হওয়া দরকার আমার মায়ানমারে। কারণ ইন্ডিয়ার যে লুকিস্ট পলিসিটিকে আমরা প্রমোট করে, যেটা ওটাকে আমরা অ্যাক্টিস্ট পলিসিতে আমরা এখন সেটাকে বানিয়েছি, বা সেটা ইন্ডিয়াস পলিসি চেঞ্জ ফ্রম লুকিস্ট টু অ্যাক্টিস্ট পলিসি। So whether we will be able to promote that activist policy, and how far India is successful to promote activist policy. Myanmar is the gateway to fulfill India's activist policy. সেখানে ইন্ডিয়া নিউট্রালিটি বা ইন্ডিয়া শুধু একটা দুটো স্টেটমেন্ট দিয়ে কি ইন্ডিয়া সেখান থেকে বেঁচে যেতে পারে? সেটাও একটা আর্গুমেন্টের বিষয় আজকে। এবং ইন্ডিয়া কি ইনিশিয়েটিভ নিয়েছে ইন্টারন্যাশনালি কি মায়ানমারে অ্যাগেইন ডেমোক্রেটিক সিস্টেম বা ডেমোক্রেটিক গভর্নমেন্টটা আবার রিইনস্টল হোক। ইন্ডিয়া হার্ড অ্যান্ড ফাস্ট কিছু ওখানে করতে জেনে পারছে না, কিন্তু ইন্ডিয়ার একটা খুব বড় ইন্টারেস্ট মায়ানমারে আমাদের আছে, এবং সেই ইন্টারেস্টটাকে আমরা যদি ফুলফিল করতে চাই, ইন্ডিয়ার রোলটা একটু নিউট্রালই হবে ওখানে। আর না হলে কি হবে, ইন্ডিয়া এখন চায়না এটাই চাচ্ছে যে মায়ানমারের ভেতর দিয়ে মাঝামাঝি দিয়ে একটা সুয়েজ কানালের মতো একটা কানাল তৈরি করে বে অফ বেঙ্গলে ওরা আসার চেষ্টা করছে, এবং ইন্ডিয়া সেটাকে স্টপ করবে কি করে তার জন্য খুব চেষ্টা চলছে। এখন দেখা যাক ইন ফিউচারে কি চেঞ্জেস হয়, এবং আং সান সুচি যদি আবার সেইভাবে রিইনস্টল হয়। কারণ মায়ানমারের একটা সমস্যা আছে, ওখানে 25% সিট রিজার্ভ ইন পার্লামেন্ট ফর মিলিটারি,
এবং আং সান সুচি যে চাইছিলেন যে ধীরে ধীরে গ্রাজুয়ালি এই যে ইনভলভমেন্ট এবং পার্লামেন্টে যে একটা 25% শেয়ার সেটা মিলিটারি থাকে সেটাকে কি করে রিডিউস করা যেতে পারে, সেই জন্যই আর কি যাতে রিডিউস না হয় এবং মিলিটারি রাস্তা সবসময় চলে, চায়না তাদেরকে খুব হেল্প করলো এবং ফাইনালি ইলেক্টেড গভর্নমেন্টকে সরিয়ে দিয়ে এখন সেখানে মিলিটারি শাসন চলছে। এবং ইন্ডিয়া কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে এবং সব জায়গায় ইন্ডিয়া তা মায়ানমারকে মেম্বার বা অবজারভার হিসাবে সব জায়গায় রাখছে এবং ইন্ডিয়া এটাই প্রমোট করার চেষ্টা করছে যে মায়ানমার ইন্টারেস্ট ইন্ডিয়ার সঙ্গে খুব ভাবে জড়িত আছে, কারণ তাদের ইন্ডিয়ার সঙ্গে যে আমরা বর্ডার শেয়ার করি এবং সেখান দিয়ে একটা আমাদের যে নর্থ ইস্ট যে সেভেন সিস্টার আছে তার সঙ্গে একটা ওপেন মার্কেট টাইপের আমরা একটা কিছু তৈরি ওখানে করতে পারি। তার দ্বারা মায়ানমার থেকে যে আমাদের যে আসিয়ান কান্ট্রিজ গুলো আছে এবং ইকোনমিক ট্রেড অ্যান্ড কমার্সের আমাদের একটা খুব একটা ভালো রিলেশন হতে পারে এবং সবার যে একটা so we can increase the living status of all the people in 7 states and other region in the ASEAN countries. সেটা আমাদের সেইভাবে আমরা সেই অ্যাক্টিস্ট পলিসিটাকে প্রমোট করতে লাগে। এবং very recently just 2 years before I was talking somewhere in Delhi regarding this activist policy. You see, we have a very key position in Indian Ocean, that is Andaman Nicobar Islands, and whereas you see down to south where the Chinese are available there in Hambantota port in Sri Lanka, and that port Chinese has taken as a lease for 99 years, which is a big threat for India. So now India is developing and installing so much of supersonic radars and many other initiative India has taken, and 3 command আমাদের পুরো ভারতবর্ষে যদি 3 কমান্ডস কোথাও থাকে মানে আপনার আর্মি, নেভি, কোস্ট গার্ড, মানে 3টে যে আপনার বায়ু হোক বা স্থল হোক বা জল হোক, তিনোটা সৈন্যর যে উইংস ওটা ট্রাই কমান্ড বলা হয়, সেটা একমাত্র সেটা আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডে আছে। এবং আন্দামান নিকোবর আইল্যান্ডস যে যখন মনমোহন সিং এর গভর্নমেন্ট ইনিশিয়েটিভটা নিয়েছিলেন যে লুক ইস্ট পলিসি, এটা শুধু আমাদের যে থ্রু 7 সিস্টার সেটা আমাদের এরকম পলিসিটা ছিল না, আমাদের হচ্ছে সেটা বে অফ বেঙ্গল থেকে এবং আমাদের যে 7 সিস্টার আছে সেখান দিয়ে দুটো দিক দিয়ে কি করে আমরা আমাদের ইন্টারেস্টটা প্রমোট করতে পারি এবং আসিয়ানসকে আমরা একটা আমাদের যে পলিসি সেই পলিসিতে আমরা কি করে ওটাকে আমরা এক সূত্রে আমরা মানতে পারি। ইন্ডিয়ার ইনিশিয়েটিভ মনমোহন সিং নিয়েছিল এবং দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট দে চেঞ্জ the nomenclature and now it's become act east policy. এবং the present government আন্দামান নিকোবর আইল্যান্ডসে এই প্যান্ডামিক হওয়ার আগেই যখন চায়না যে আর্টিফিশিয়াল যে আইল্যান্ডস গুলো তৈরি করছে যে সাউথ চায়না সিতে, তার জন্য যে পুরো আসিয়ান যে গ্রুপটা তারা খুব চায়নার উপরে খুব রেগে আছে এবং তাদের একটা যে অধিকার as per international maritime border যেটা হয় তার থেকে সেই নিয়মটাকে উল্লঙ্ঘন করে চায়না সবসময় কি করছে আর্টিফিশিয়াল আইল্যান্ডস তৈরি করছে এবং সেটা আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করে ছোট কিছু একটা করে সেখানে তাদের মিলিটারি ডিপ্লয় করে দিচ্ছে। সিনকাকু আইল্যান্ড যেটা জাপানের হিস্টোরিক্যালি সে তার উপরে তারা ক্লেম করছে এবং তারা তাদের একটা ক্লেম চায়নার যে সাউথ চায়না বিলংস টু টোটালি চায়না, কারণ চায়না সেটা এই জন্যই বলতে পারছে এবং করতে পারছে কারণ তারা খুব ওই রিজনে খুব পাওয়ারফুল। কিন্তু এদিকে ইন্ডিয়া সেই জন্য ইন্ডিয়া সমস্ত আসিয়ান যে 10টা কান্ট্রি আছে তাদেরকে এই সিচুয়েশনটা যখন ক্রিয়েট হয়েছে কনভিন্স করতে পেরেছিল যে চায়না ইজ এ কমন থ্রেট ফর অল আসিয়ানস অ্যান্ড ইন্ডিয়া অ্যাজ ওয়েল। And previously India was trying to install supersonic radars and other kind of military equipments there in Andaman Nicobar Islands. So whereas Thailand, Myanmar, Indonesia, all the countries, they were opposing it.
আপনি এটা জানলে হয়তো অবাক হবেন, আমাদের যে ইন্দিরা পয়েন্ট আছে, দ্য লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ইন্দিরা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের ক্যাম্বেল বে, আন্দামান নিকোবরের লাস্ট আইল্যান্ড সেটা। ওখান থেকে জাস্ট অ্যারাউন্ড 80 নটিক্যাল আর 90 নটিক্যাল মাইল, এটা আপনি যদি স্যাটেলাইট ঘুরে তার লাইট এই দেশ থেকে ও দেশে দেখা যায়। মানে এত ক্লোজ প্রক্সিমিটি আমাদের আসিয়ানের সঙ্গে আছে। এবং আমার আন্দামান নিকোবরে মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা থেকে সেটেলমেন্ট ওখানে অলরেডি আছে, বিকজ দে ইউজ টু শেয়ার এ ভেরি very common things. No, it is during British period or before that, all these countries they used to communicate with each other. Otherwise কি আজকের দিনে আন্দামান নিকোবরে বার্মিসের সেটেলমেন্ট আছে, থাইল্যান্ডের সেটেলমেন্ট আছে, এবং শ্রীলঙ্কান তামিলিয়ান তাদেরও সেটেলমেন্ট আছে আন্দামান নিকোবরে। এবং এই সেটেলমেন্টটা আজকের নয়, যে বার্মিস এবং যে থাইল্যান্ডিস তাদের সেটেলমেন্টটা হচ্ছে it is during British period or pre-British period, যখন ওখানে কারণ মেইনলি যে প্রক্সিমিটির জন্য যে ফিশিং এবং যে টিম্বার, এগুলো কিন্তু খুব একটা ওখান থেকে তারা নিয়ে যেত। একটা কোনো একটা ধরনের ওদের আন্দামান নিকোবরটা ওদের জন্য একটা রিসোর্স হিসাবে তাদের জন্য কাজ করতে হয়। এবং এখনো আন্দামান নিকোবরে এই মেনলি 3টে দেশের লোক ওখানে এখনো সেটেলড আছে। এবং এই সেটেলমেন্টটা আমি একটু অন্যভাবে দেখি, যে এটা একটা আমি ডায়াসপোরা হিসাবে দেখি। এবং এই ডায়াসপোরা এখানে থাকার জন্য উই আর শেয়ারিং এ ভেরি ক্লোজ কালচার, ট্রেডিশনস, এভরিথিং। এবং যে ইন্ডিয়ান ওশনে মায়ানমার, থাইল্যান্ড, বার্মা, ইন্দোনেশিয়া, দেন ইউর সিঙ্গাপুর, এদের এদের ফিশিং এর জন্য এই বে অফ বেঙ্গলটা খুব ভালো জায়গা। এবং সেখানে তাদের খুব ডিপ সি ফিশিং সিস্টেম আছে। আমাদের সিঙ্গাপুর থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে তাদের কাছে। কিন্তু ইন্ডিয়া ভেরি রিসেন্টলি অনলি নাও উই আর ফোকাসিং অন ডিপ সি ফিশিং। তো ডিপ সি ফিশিংটা আপনার দুরকম ভাবে কাজ করতে পারে যদি আপনি আসিয়ানের সঙ্গে কোলাবোরেট করেন। এবং আমাদের যে আন্দামান নিকোবরটাকে মেইন হাব করে বেস করে, একটা হচ্ছে আপনার ওটা বিজনেস পারপাসে, and secondly to contain and to monitor the Chinese activities in the Indian Ocean. And India, then Andaman Nicobar Islands can play a very vital role. I will tell you some initiative has taken by the government, and particularly they are involving locals of Andaman Nicobar Islands. আজকের দিনে দেশের আমাদের গভর্নমেন্ট এবং মিলিটারি ইজ ভেরি ভেরি ক্লোজলি সেটাকে ইয়ে করছে, মনিটর করছে এবং এক্সিকিউট করছে। আজকের দিনে আন্দামান নিকোবরের মোস্ট অফ দ্য কোস্টাল এরিয়াতে যারা, মানে এটা তো আন্দামান নিকোবর টোটালি কোস্টাল বললেই চলে, শুধু আপনার নর্থ সাইডটা ছাড়লে সাউথের সবই কোস্টাল বললেই হয়। এবং যারা বেসিক্যালি ফিশিং এ ইনভলভ আছে, ফিশারম্যান, তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরকে জিপিআর এ চালানো বা শেখানো হচ্ছে, তাদেরকে ইনফরমেশন কি করে ট্রান্সমিট করা যায় সেটা ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং মিলিটারিকে কি করে মিলিটারি এবং যে লোকাল ফিশারম্যান আছে তাদের মধ্যে কি করে একটা ক্লোজ প্রক্সিমিটি হতে পারে সেটা নিয়ে কাজ চলছে। এবং সেটার জন্য আমাদের যে সিকিউরিটি ফোর্সেস আছে তারা খুব সাকসেসফুল হয়েছে, যে অন্য চাইনিজ অ্যাক্টিভিটিস যেটাই হচ্ছে ওখানে, এবং সেটাকে খুব তাড়াতাড়ি শীঘ্রই তারা খবরটা পাচ্ছে ইন্ডিয়াস সিকিউরিটি ফোর্সেস। কারণ everywhere you see that fishermen can play a very major role, and they are playing a very major role in terms of in terms of giving informations about certain activities are going on. So কি করে শিপগুলোকে বা কোনো মুভমেন্টকে ওগুলোকে ট্রেস করা যেতে পারে, সেগুলোকে সেইভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরকে ফিশারম্যান এবং লোকালদের। এবং আমি যেটা মনে করি যে ডিপ সি ফিশিং যেটা, তার সঙ্গে এবং যে যারা আসিয়ানের যে কান্ট্রিগুলো ডিপ সি ফিশিং এ ইনভলভ আছে তাদের সঙ্গে আমাদের একটা বেশ কোলাবোরেশন হওয়া দরকার। কারণ সবসময় এটা দেখা যাচ্ছে
যে থাইল্যান্ড, বার্মিস, দেন ইয়োর ইন্দোনেশিয়ার যে শিপগুলো, সেগুলো ইন্টারন্যাশনাল ওয়াটারের থেকে যে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওয়াটারে কখনো কখনো ঢুকে যাচ্ছে, আর তখন কনফ্রন্টেশন হচ্ছে। তার জন্য প্রপার্টি লস, শিপ লস হচ্ছে, এবং জানমালের মানে অনেক ফিশারম্যানও মারা যাচ্ছে। এবং যখন থাইল্যান্ড, বার্মিস ওরা বেসিক্যালি ওরা আন্দামান নিকোবর আইল্যান্ডে আসে এই জন্যই কি ওখানে আপনার টিম্বার পাওয়া যায়, খুব ভালো রকমের টিম্বার, মানে বড় বড় গাছ আছে, তা ওটা কেটে নিয়ে যায়। এবং ওখান থেকে ওরা ক্রোকোডাইল এবং সি কুকুম্বার, যেটা হচ্ছে আন্দামান নিকোবরের আইল্যান্ডের আশেপাশে প্রচুর পরিমাণে পাওয়া যায়, টোনা ফিশ, এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে আপনার ওই এরিয়াটায় পাওয়া যায়। এবং ওরা কি করে, ইন্টারন্যাশনাল ওয়াটারটাকে ক্রস করে ইন্ডিয়া আমাদের যে মেরিটাইম বর্ডারের মধ্যে আমাদের সমুদ্রে ঢুকে আসে। এই জিনিসটাকে দুটো গভর্নমেন্ট বা আসিয়ান কান্ট্রির সঙ্গে ইন্ডিয়ার একটা মেমোরান্ডাম হওয়া দরকার, কি জয়েন্ট ফিশিং অ্যাডভেঞ্চারেস জয়েন্ট কিছু একটা শুরু করা দরকার, যাতে আমাদের এই যে স্মাগলিং গুলো হচ্ছে, আমাদের দেশের যে টেম্পার গুলো চুরি হয়ে যাচ্ছে, বা আমাদের যে একটা খুব প্রবলেমেটিক সিচুয়েশন মাঝে মাঝে ক্রিয়েট হয় যখন এদের সঙ্গে মারামারি বা কোনো রকমের কিছু কনফ্রন্টেশন হচ্ছে, সেটাকে রিডিউস করা যেতে পারে। যেমন শ্রীলঙ্কার সঙ্গে একটা আপনার যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ফিশারম্যানদের জন্য, যে একটা পার্টিকুলার একটা আইল্যান্ড আছে, সেখানে দু দেশেরই আর কি ফিশারম্যানরা সেখানে গিয়ে আর কি রেস্টিং পয়েন্ট যেটা বানানো আছে, এবং একটা ইয়ারলি একটা ফেস্টিভ্যাল সেখানে তৈরি হয়, মানে সেলিব্রেট করা হয়। সেখানে শ্রীলঙ্কান ফিশারম্যান এন্ড ইন্ডিয়ার ফিশারম্যান ওখানে গিয়ে সেই আইল্যান্ডে সেটা সেলিব্রেশন হয়। ইট ইজ এ কাইন্ড অফ people to people contact, so that we can reduce the mistrust between the people, and we can use for our own developing our own relationship. So এরকম কিছু করা যায়। এবং আন্দামান নিকোবর ইজ এ ভেরি ক্লোজ ফ্রম দিস আসিয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এবং এটা খুব টুরিস্ট ডেস্টিনেশন এটা হতে পারে। এবং পিপল টু পিপল কন্ট্যাক্ট আমরা এটা করে কিছু ডাইরেক্ট ফ্লাইট আমরা অপারেট করতে পারি আন্দামান থেকে। আপনার যে আসিয়ান কান্ট্রিজ আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আপনার যে ভিয়েতনাম, থাইল্যান্ড, ওখানে আমরা করতে পারি। তাতে কি হবে, দু তিন রকমের ভাবে ওটা আমাদের জন্য যে অ্যাক্টিস্ট পলিসিটা আছে সেটাকে প্রমোট করতে পারে। একটা পিপল টু পিপল কন্ট্যাক্ট কিন্তু সবসময় একটা সফট পাওয়ারের মধ্যে আসে, কালচারাল এক্সচেঞ্জ একটা হবে, এবং একটা ইকোনমিক যে ট্যুরিজম সেক্টরটাকেও আমরা ডেভেলপ করতে পারি। এইভাবে সেটা আমাদের ভাবা উচিত। এবং এই সাজেশনটা অলরেডি আমার কিছু অনেক আগে, এই 2 বছর আগে আমি একটা প্রপোজাল দিয়েছিলাম আন্দামান অ্যাডমিনিস্ট্রেশনকে, যে এরকম কিছু একটা হওয়া দরকার। এবং ভেরি রিসেন্টলি ইফ ইউ গো টু ইন্ডিয়া পার্লামেন্টারি ডিবেট, the present MP of Andaman Nicobar Islands raised all this issue in parliament, যেটা আমি অনেক আগে থেকে আমি এই কথাগুলো বলে আসছিলাম। এবং আমাদের যে সিকিউরিটি পার্সোনালরা আছে তারাও কিন্তু এই জিনিসটা প্রমোট করার জন্য সবসময় বলছেন। এবং আজকের দিনে পার্লামেন্টে এই জিনিসটা নিয়ে ডিবেট হচ্ছে, কি আন্দামান নিকোবরটাকে কি করে আমরা স্ট্র্যাটেজিক লোকেশনের হিসাবে এটাকে কি করে আমরা ইউজ করতে পারি, নট অনলি ফর দ্য সিকিউরিটি পারপাস, it would be for a multi-dimensional and multi-purpose আমরা এই আইল্যান্ডগুলোকে। এবং আন্দামান নিকোবরে 572 আইল্যান্ডস আছে, অনলি 36 আইল্যান্ডসে লোক থাকেন, এবং দ্যাট অলসো 4.5 লাখ পিপল। ট্যুরিজমের জন্য এটাকে আমাদের এটা ওপেন আপ করা দরকার, সো দ্যাট উই ক্যান, যখন কিছু ট্যুরিজমের জন্য কিছু ওপেন করা হবে, তখন কি হবে, যে মুভমেন্ট থাকলে তখন যে স্মাগলিং গুলো বা যে আদার কান্ট্রিজ থেকে অ্যাক্টিভিটিস, দ্যাট উইল রিডিউস, and we can get so much of inputs from such type of people. So ইন্ডিয়ান এই আন্দামান নিকোবরটা এটা একটা খুব রোল ভালো প্লে করতে পারে এবং করছে। এবং যে লাস্ট 2 বছর আগে যেখানে ইন্ডিয়াকে কোন রকমের মিলিটারি ইকুইপমেন্ট বা সুপারসনিক কিছু রাডার ইনস্টল করার জন্য যে আসিয়ান কান্ট্রিজরা জয়েন্টলি দে ওয়ার অপোজিং ইট, and in the today they are supporting it. You see the success of your foreign policy, because if you see China is a common threat, India was in a position to convey this message to all the countries that it is a common challenge for all of us. চায়না যে একটা দাদাগিরি যে সবসময় দেখিয়ে যাচ্ছে, সেটা
এই যে ছোট ছোট কান্ট্রি, সেই জন্য তাদের পেছনে যে কেউ নেই বা তাদেরকে যে সাপোর্ট কেউ দেবে না, এমন মানে একটা ইন্ডিয়া বলেছে যে উই আর অলওয়েজ উইথ ইউ, অ্যান্ড ইন্ডিয়া is basically giving a lot of supports and all. But the Indian government must be careful when they are promising anything to this country. কারণ ইন্ডিয়া কি হয়, কোনো আমাদের দেশের কোনো মিনিস্টারের ভিজিট হলে, প্রাইম মিনিস্টার ভিজিট বা আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের যখন ভিজিট হয়, তখন আমরা প্রমিস অনেক কিছু করি যে এটা আমরা রোড লিঙ্ক ওটা আমরা তৈরি করব, এবং আমরা আপনাদের যে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার আছে ওটাকে আমরা স্ট্রেনথেন করব। যেমন আমরা ইরানে বলেছি, আমরা আফগানিস্তানে সেটা করার জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা পেন অ্যান্ড পেপারে রয়ে গেছে। সেটা যে এক্সিকিউশনটা যেটা ওটা খুব লেট। আর যেখানে চায়না কি করছে, চায়না অটোমেটিক্যালি ওকে ইফ দে সে দ্যাট উইল ডু ইট, and in the next month they start, because they, whenever the Chinese are going anywhere, they go with a plan. But whenever we are going anywhere, we go with a plan, but no, that is not the foolproof plan. এটা একটা আমাদের খুব নেগেটিভ পয়েন্ট। সেই জন্য আজকে যে আমাদের যে নাইবারিং কান্ট্রিজ গুলো আছে, আজকের দিনে যে সাউথ এশিয়ান কান্ট্রিজ যেগুলো আছে, আমরা তখনই গ্রো করতে পারবো, বিকজ ইট ইজ এ ভেরি কমন প্রভাব যে আমরা উই ক্যান চুজ আওয়ার ফ্রেন্ডস বাট উই ক্যানট চুজ আওয়ার নাইবার, ইট ইজ বাই ডিফল্ট, and you have to manage with your neighbor, and you cannot grow yourself only. You have to take all your neighboring countries so that you can grow. And since all the neighboring countries are facing the common challenges, সেই জন্য শার্ক বানানো হয়েছিল, এবং শার্কটাকে পাকিস্তানের জন্য সেটাকে খুব ডিক্লাইন করে গেল, এবং বিমস্টিক এখন বানানো হয়েছে। লেটস সি হোয়াট উইল হ্যাপেন। And when Narendra Modi government came to power in 2014, in his swearing in ceremony, he has given a very beautiful message to the world: neighborhood policy first. কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে আজও আছে, কিন্তু how much it is effective, that is the question. যেমন নেপালের এখন যে সিচুয়েশন ওখানে চলছে, যে ওলি গভর্নমেন্টকে, যে সুপ্রিম কোর্ট বলেছে ওলিকে প্রাইম মিনিস্টারের পদ থেকে হটিয়ে দিয়ে এবং নতুন প্রাইম মিনিস্টারকে ওখানে ইনস্টল করেছে। একটা আমাদের যে হঠাৎ করে একটা ম্যাপটাকে চেঞ্জ করে দিয়ে ক্লেম করা শুরু করলো নেপাল যে আমাদের জায়গা এটা ইন্ডিয়া, সেখানে বসে আছে। মহাকালী রিভারটাকে নিয়ে সমস্যা শুরু হয়ে গেল, যেটা কোনোদিন ট্রেডিশনালি কোনো প্রবলেমই ছিল না ইন্ডিয়ার সঙ্গে। কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অবশ্যই আছে, কিন্তু পুরো দুনিয়াতে মানে ইন্ডিয়া, নেপাল এবং ভুটানের যে রিলেশনটা, এটা দুনিয়ার অন্য কোনো দেশে এরকম হয় না। যে রুটি বেটি যে একটা রিলেশন, যেটা বলে সবসময় হিন্দিতে, সবসময় মানে নেপালের সঙ্গে বিহারকে আলাদাভাবে দেখা যায় না। তারা এই রিজনের যত লোক আছে এবং নেপালে আছে, সেটা আলাদাভাবে দেখা যেতে পারে না। তা সত্ত্বেও চায়না এতভাবে ইনফ্লুয়েন্স করেছে, এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ দে আর মেকিং কম্পালসারি ইন দ্য স্কুল। Then where our Indian government and India's foreign policy stand? Only is very much close to Chinese government, but on the other hand, that you have to portray your policy so that there should be a kind of win-win situation. Either it is for China or India and Nepal, there should be a kind of win-win situation for India. সেটা হয়নি। আর এখন যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, লেটস সি अगेन। বাট নেপালের পুরো ডেভেলপমেন্ট যে মডেল বা কিছু, ওটাকে ইন্ডিয়াকে বাদ দিয়ে হয় না। এই জন্য সেটা ওখানে পলিটিক্যাল লিডাররাও জানে, এবং ডিবেট, খুব বড় জোর ডিবেট ওদের পার্লামেন্টে হয়েছিল। এবং যে ভুটান also realize, that's why in Bhutan you see Chinese intervention is very it is nil বললেই চলে। তারা ইন্ডিয়ার সঙ্গে, এবং যে ভুটানের যে ওদের যে মনার্কিয়াল হেড আছেন, উনি বাংলাদেশ থেকে অনেক একটা লম্বা সময় পড়াশোনা করেছেন, এবং সেখান থেকে যে তার কালচার এন্ড আদার কাইন্ড অফ পলিসিস, সেটাকে খুব অ্যাডাপ্ট করেছেন। সেটা একটা আপনার
যেমন যে কালচারটা অনেক সময় ইনফ্লুয়েন্স করে পলিটিক্যাল লিডার্সকে ডিসিশন নেওয়ার জন্য। এবং যে ভুটানি যে গভর্নমেন্ট আছে তারা অবশ্যই জানে, কারণ ইন্ডিয়া যে হাইড্রোলজিক্যাল প্রজেক্ট, ওদের ওখানে যত রকমের প্রজেক্ট থাকে সমস্ত কিছুতে ইন্ডিয়া সেটাই আছে। এবং বিশেষ করে যে ওদের যে সিকিউরিটি, নেপাল ভুটানের যে সিকিউরিটিটা পুরোটা সেটা ইন্ডিয়ার উপরেই ডিপেন্ড করে। তো এটা একটা বড় বিষয়, এবং সেটাকে আমরা আগে আমাদের নিয়ে যাওয়া দরকার। কিন্তু হঠাৎ করে আবার কি হয়েছিল, আমরা একটু নিচের দিকে যদি আসি তাহলে যে মালদ্বীপস, it is again very strategically very important nations, though খুব tiny populations are there, 3.5 lakhs hardly population over there. কিন্তু সেখানে কি হয়েছিল, সেখানে চাইনিজ they were able to influence the government and topple the government, and they started doing everything. And finally what happened, India ওখানে এয়ারপোর্ট বানাচ্ছিল, রোড বানাচ্ছিল, অনেক কিছু, সমস্ত কোম্পানিকে বাইরে করে দেওয়া। So India should not only keep very close economic and commerce relationship. India should keep very close eye on these countries. What are the political changes are also taking place, because that affects the India's security, and that affects India and brings so much of threat on India's security structures and in maritime security also. And Chinese are everywhere. Okay, they are very much suspicious everywhere, whatever activities they are doing. And today চায়না সব থেকে বড় থ্রেট একটা, যে আমাদের সাইবার সিকিউরিটি যেটা নিয়ে, সেটার একটা বড় থ্রেট। চায়নায় স্টেট স্পন্সর হ্যাকিং করা হয় তাদের দেশে, এবং আমেরিকান কোম্পানিকেও হ্যাক করছে, এবং ওয়ার্ল্ডের সমস্ত দেশকে তারা সাইবার অ্যাটাক করছে। So Chinese are always they will do, because that is the characteristic of Chinese model of government. সেটাকে কি করে ট্যাকেল করতে গেলে, যেমন আপনার এই যে বিমস্টিক, ইট ইজ এ ভেরি বিগ ইনিশিয়েটিভ। অ্যান্ড দেন কড ভেরি রিসেন্টলি চাইনিজ যে কনসুলেট আছে, চাইনিজ যে অ্যাম্বাসেডার বাংলাদেশে আছে, সে বলছিল যে বাংলাদেশ যদি কডের সঙ্গে রিলেশন কোনো গ্রুপ মেম্বার হয়, ওর সঙ্গে যদি জয়েন করে, তাহলে আমাদের রিলেশনটা একটা ড্রাস্টিক একটা কিছু প্রবলেম হতে পারে। And then what happened is বাংলাদেশের যে ফরেন মিনিস্টার আছে, he has given a very beautiful answer to this type of whatever Chinese they were saying. They're saying we are a sovereign nations, and we need not to learn from you, because we have a long history of our civilizations, that we need not to learn from you that what we should do as a sovereign country. So you see, we have still a favorable condition in our neighborhood, except Pakistan. So the two challenges are there now in front of India. One is how to tackle with China, and how best India can settle certain kind of territorial disputes with Pakistan, or how India can engage Pakistan so that Pakistan cannot, move like this way with Chinese. So that we should do some kind of thing, so that Pakistan also comes under a structure, so they can, and then after that they should follow that structures. So we have to cut down Chinese influence there in Pakistan. So that is a very, very big challenge. So with whom we have to negotiate, and with whom, and with what type of policy we have to adopt, that also you to see. See, Pakistan is very clever in this way. Not only Pakistan, the Chinese are very clever. So they are not allowing Pakistan to involve with India economically. Once your trade and economy are very much involved, আজকের দিনে চায়নার যে ইকোনমিটা এবং চায়নার যে ট্রেড ইন্ডিয়ার সঙ্গে হিউজ, 54 যে চাইনিজ অ্যাপকে ব্যান করা হলো ইন্ডিয়াতে, তার জন্য চাইনিজ কোম্পানির খুব একটা মানে খুব বেশি একটা প্রবলেম ওদের দেশে হয়েছে, এবং তাদের যে কোম্পানিগুলো খুব ইকোনমিক লস হয়েছে। এবং চায়না ওয়ান সাইড দে আর সেইং পাকিস্তান কি ওকে ডোন্ট নেগোশিয়েট with India, but on the other hand you see Chinese business in India is increasing like anything. So double standard ওরা যেটা ফলো করছে, যে if you
cannot develop friendship, you buy it. এবং ডেপ ট্র্যাপ পলিসি, যেটা চায়নার মেন পলিসি, ডেপ ট্র্যাপ, মানে আমি লোন এমন এত বেশি লোন দিয়ে দেবো যে তুমি আমাকে রিটার্ন করতে পারবে না, এই জন্য সেটার জন্য আজকে হাম্বান্তোটা পোর্টটা 99 ইয়ার্স লিসে দিতে হয়েছে চাইনিজকে। And very recently, one incident happened in Sri Lanka. By that, you can understand what type of problem Chinese can create. চায়নাতে হাম্বান্তোটা পোর্টটা এরিয়াটা ওরা এখন এমন ভাবে মেমো করেছে যে টোটাল ওদের রুল চলবে। এবং ভেরি রিসেন্টলি হোয়াট হ্যাপেন্ড ইজ চাইনিজ সোলজার্স উইথ ড্রেস অ্যান্ড অল, ওরা মার্কেটে ঘুরছে, কোথায়? শ্রীলঙ্কার মার্কেটে ঘুরছে, এবং সমস্ত জায়গায় তারা ভেরি ইজিলি অ্যাক্সেস পাচ্ছে। সেটা দেখে ওখানে যে কমন পিপল, they actually started creating problem for them, and they started questioning the government whether you have given access to Chinese to the Hambantota port or to our day-to-day life, or you have given access to our country. So much problem are happening over there. Chinese are trying to, intervene each and everywhere in Sri Lanka. So, but common people are giving, creating pressure on the government that whatever Chinese are doing, it is not acceptable. So, India should explore such type of opportunity, because civil society can change anything in the country. And civil society, the Chinese policy is now well known everywhere. So India must think about it, and India, whenever India promising anything to any country, executions এবং implementations, it should be very fast. আমরা অনেক কিছু রোডের কানেক্ট করার জন্য আমরা অনেক ইনিশিয়েটিভ নিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের কি হয়েছে নর্থ ইস্ট রাজ্যগুলোতে, কিভাবে কানেক্ট হয়েছে, এবং মায়ানমারের মধ্যে দিয়ে আমরা একদম সিঙ্গাপুর পর্যন্ত আমাদের রোড কানেক্টিভিটি আমাদের করার কথা ছিল, সেটার এখন কি স্ট্যাটাস আছে আমরা হয়তো ঠিক মতো বলতে পারবো না। এগুলো ইন্ডিয়ার দেখার ব্যাপার আছে, এবং যে ইন্ডিয়ার একটা সফট পাওয়ারের বিষয়টা আছে। স্যার, হাউ লং আই ক্যান টেক? another 10-15 minutes? Yes, sir, of course, sir. So I hope I am not boring everyone. No, that will be very interesting, sir. No, sir. Interesting. Very interesting. Okay. So, Continue, sir. so today we are seeing that, okay, what type of initiative we have taken in ASEAN countries, and what type of initiative we are going to take there in Afghanistan. What would be our policy to contain China? That also we have to see. And in global politics, India একটা আজকে বিশেষ একটা আছে, status আছে, এবং কারণ India is one of the largest growing economy in the world, and India also grown very manifold, and India's policy also not only take, we have given and we have expected nothing. We had shown through Panchashil, চায়নার সঙ্গে যে পাঞ্চশীলটা আমরা তার থ্রু আমরা দেখিয়েছি, আমরা মানে ইন্ডিয়া, এবং আমরা উদাহরণ নিতে পারি ভুটান, বাংলাদেশ, ইনক্লুডিং আমরা শ্রীলঙ্কায় যখন সিভিল ওয়ার হয় আপনার যে এলটিটির সঙ্গে এবং গভর্নমেন্টের সঙ্গে, তখন ইন্ডিয়া যে ধরনের রোল প্লে করেছে, and we had to lose our very dynamic prime minister. And in Maldives now, India is giving so much of support to the Maldivian government. যখন মালদ্বীপে সমস্যা হয়, যখন সুনামি হয়, India was the first country to reach to Maldives with aids and for rescue. So such type of broader things, okay, we have to show to our neighbor, then automatically we can fall in line, bole na, Pakistan ke we can bring down to follow the rules, whatever structure we can bring it. Obviously our government is doing it, কিন্তু ওখানে আমাদের কিছু আমাদের দেশের যে মিডিয়া, it is a very finicky to see সমস্ত মিডিয়াতে
আহ, এটাই বলা হয় হিন্দু মুসলিম এবং পাকিস্তান যেন এমন করে প্রোটেক্ট করা হয় পাকিস্তান, যে পাকিস্তানের কাছে এত কিছু আছে যে আমাদেরকে ধূলিসাৎ করে দেবে, এইভাবে পোর্ট্রেট করা হয়। সো ইট ইজ এ ভেরি প্রবলেমেটিক জিনিস, যেটা যে মিডিয়াতে ডিবেটে যখন ডিবেট করে উইদাউট নোয়িং দ্য ফ্যাক্ট। প্রবক্তা থাকে বিভিন্ন ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস, উইদাউট নোয়িং দ্য ফ্যাক্ট কিছু না কিছু বলে যাচ্ছে তারা, বিকজ দে হ্যাভ অনলি ওয়ান মোটো, আমি কি করে পাওয়ারে বসে থাকতে পারি। এবং তারা যে সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট সেটা নিয়ে খেলা করে। সাধারণ আজ ন্যাশনালিজমটা মানে এমন ভাবে পোর্ট্রেট করা হয় যেন পৃথিবীতে আর এবং এর আগে আর কোনোদিন ন্যাশনালিজম ছিল না দেশে। See, this is a very big problem, and it is a very, and media should play a very crucial role, and that is missing in our country. And people, আজকের দিনে আমরা আমাদের এরকম মনে হয় যে if you criticize government, because in democracy the criticizing government is one of the best way to mold the government. Civil society কাজ কি দেশে? সিভিল সোসাইটি ইজ ওকে ব্যালেন্স করার জন্য, যে গভর্নমেন্ট যদি কোন রকমের প্রবলেম করতে চায় বা কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা লোক জনসংখ্যার সিটিজেনের জন্য ঠিক নয়, সেটাকে ব্যালেন্স করার জন্য যে একটা সিভিল সোসাইটি সেটা অনেক বড় রোল প্লে করে। এবং ক্রিটিসিজম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট instrument in terms of balancing the government. কিন্তু সেখানে ক্রিটিসিজমটা যদি অ্যাকসেপ্টেন্স না হয় তাহলে সমস্যাটা সেখানে। আজ আমরা পলিটিক্যাল সায়েন্সের বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আমরা যদি গভর্নমেন্ট পলিসিকে আমরা যদি অ্যাপ্রিসিয়েট বা ক্রিটিসিজম করতে না পারি, তাহলে আমাদের যে পলিসি কি করে সেটা ইয়ে হবে, মানে মডিফাই বা ওটাকে কি করে ওটাকে আমরা মডিফাই করে এবং একটা পিউরেস্ট ফর্ম কে আমরা এটা একটা এফেক্টিভ ফর্ম আমরা দিতে পারি। কারণ যত সমস্ত পলিসি সেটা গভর্নমেন্ট যেটা ইয়ে প্রমোট করে, সেটাকে তৈরি কারা করে? আমাদের দেশের বুদ্ধিজীবীরাই করে, নট দ্য পলিটিশিয়ান। সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য আজকের দিনে যে পাকিস্তানকে এমন ভাবে একটা ইয়ে করা হয়, পোর্ট্রেট করা হয় যে পাকিস্তান is very powerful and they can do anything, and that is very what I feel is এটা আমাদের সবসময় করা উচিত না। কারণ আমাদের ইয়াঙ্গার জেনারেশন যারা আছে, আজকের দিনে যে একটা রিয়েল টাইম ইনফরমেশন শেয়ারিং প্রসেস আমাদের কাছে আছে, we can understand what is happening and we are seeing that what is happening around the world and what is good for us and what is bad for our country. তো পাকিস্তানকে ট্যাকেল করার জন্য আমাদের কিছু পলিসি চেঞ্জ করতে হবে। ইট ইজ নট অল দ্য টাইম, অ্যান্ড it is a good initiative by the government that in now dividing Jammu and Kashmir to two territory, কেন্দ্রশাসিত অঞ্চল যেটা করা হয়েছে, এটা একটা গুড ইনিশিয়েটিভ। এবং দেখা যাক এটার কি আগে এটা কত কি হয়, সেটা আগে দেখার ব্যাপার আছে। কিন্তু এটার জন্য যে অ্যাক্টিভিটিস গুলো, যে টেররিস্টের অ্যাক্টিভিটিস গুলো কম হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে কানুন ব্যবস্থা এবং সমস্ত কিছু আসার পরে অ্যাক্টিভিটিস গুলোকে সেটাকে অনেক রিডিউস করা গেছে। এবং ওখানের যে এমপ্লয়মেন্ট এবং অন্য গভর্নমেন্ট স্কিম এইগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। দেখা যাক কি ইন ফিউচারে কেমন কি হয়, সেটা একটা দেখার ব্যাপার। কিন্তু ইন্ডিয়াস একটা যে পলিসি, ইন্ডিয়াকে কালচারালি ট্রেডিশনালি আমরা সবসময় আমরা যে আমাদের যে ফরেন পলিসিটাও আমাদের যে আমাদের যে হিস্টোরি আছে তার উপরে বেস করে এবং যে একটা কালচার ট্রেডিশনের উপরে বেস করে আমরা সেটাকে আগে নিয়ে যাই। যখন নেহেরু একটা আইডিয়ালিস্টিকও ছিলেন এবং তিনি রিয়েলিস্টিকও ছিলেন। তা আমাদের শুধু রিয়েলিস্টিক হলেই চলবে না, আমাদের কিছু আইডিয়ালিস্টিক এবং রিয়েলিস্টিক দুটোকে একটু ব্যালেন্স করেও আমাদের ফরেন পলিসি তৈরি করতে হবে। কারণ আমাদের যে কমন হিস্ট্রি এবং কমন কালচার, সেটা আমাদেরকে এরকমই কিছু একটা ইন্ডিকেশন করে যে কিছু আমাদের দেখতে হবে। কিন্তু আমাদের দেশের যে ন্যাশনাল ইন্টারেস্ট এবং সিকিউরিটিকে কম্প্রোমাইজ করে সেটা কিছু কোন রকম কিছু করা উচিত নয়। এবং আজকের দিনে যে আমেরিকা আজকে আমাদের ইন্ডিয়াকে
এত অ্যাপ্রিসিয়েট করছে এবং খুব কোলাবোরেশন করছে, এই জন্যই কারণ চায়না ইজ এ বিগ থ্রেট ফর ইউএসএ। আজকে যদি চায়না এবং আমেরিকার সঙ্গে যদি প্যাচ আপ হয়ে যায়, নেক্সট ডে দে উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। we must realize this also, and আমাদের এটাও জানা উচিত, কারণ পাকিস্তানকে তারা সবসময় প্রমোট করেছে আমাদের এগেইনস্টে। আজকে পাকিস্তানকে তারা সমস্ত জায়গা ব্যান করার চেষ্টা করছে এবং আমাদের সঙ্গে তারা ভালো রিলেশনশিপ ডেভেলপ করছে। আমরা কোয়াড থেকে শুরু করে আমরা অনেক রকমের কোঅপারেশন তাদের কাছ থেকে পাচ্ছি এবং তারা ইন্ডিয়া ফার্স্ট পলিসিও তারা অ্যাডপ্ট করছে এবং ইন্ডিয়ার সঙ্গে তারা একটা অ্যামিকেবলি এবং খুব ভালো ফ্রেন্ড হিসাবে আমাদের সেটা প্রমোট করার চেষ্টা করছে। কিন্তু আজকের দিনে ওদের কোনো রকম ইন্টারেস্ট যদি ক্লাস করে, তখন ইন্ডিয়াকে সেইভাবে ওরা ট্রিট করা শুরু করবে। এই জন্য উই মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল when we are moving with USA, and US is a হিস্ট্রি আমাদেরকে বলে দেয়, ওরা কোনোদিনই মানে তাদের ফরেন পলিসিকে তারা কখনো কম্প্রোমাইজ করে। আজকের দিনে ইন্ডিয়া হচ্ছে চায়নার জন্য আমেরিকার কাছে খুব ইম্পর্টেন্ট। চায়না হ্যাজ গিভেন এ ভেরি ভেরি বিগ ডেন্ট on America's economy and America's supremacy. And আজকের দিনে, after the economic globalizations and all, today now we become the global citizen. And as a global citizen, we have the responsibility how we can keep this globe as a we can live very peacefully, and we should settle the problem through dialogues, not through the weapon. So that also it is our responsibility, and it is a global and UN responsibility. এবং আমার এটা মনে হয় যে আজকের দিনে যে ইউএন সিকিউরিটি কাউন্সিলে যে P5 কান্ট্রিজ আছে, সেখানে কিছু চেঞ্জেস হওয়া দরকার। এবং ইন্ডিয়া has taken many initiatives and all. We are the second largest population in the world, and our representation is not there. শুধু কিছু 5টা কান্ট্রি পুরো দুনিয়াকে বা পুরো ওয়ার্ল্ডকে কাঠপুতলি বানিয়ে রাখতে পারে না। সেখানে আজকে জাপান কি তার কি এলিজিবিলিটি নেই সে P5 মেম্বার হওয়ার জন্য? আফ্রিকা থেকে একটা কোনো কান্ট্রি নেই, সেখানে সাউথ আফ্রিকা কি মেম্বার হতে পারে না? বা ল্যাটিন আমেরিকা থেকে ব্রাজিল কি সেখানে মেম্বার হতে পারে না? ইন্ডিয়া ইজ দ্য চ্যাম্পিয়ন অফ প্রমোটিং পিস অ্যান্ড হারমোনি ইন দ্য ওয়ার্ল্ড, and we are one of the largest growing economy. So and India also a big military power, but and then you see how India is a very responsible and accountable country in terms of its nuclear arsenal. We have a doctrine of nuclear doctrine. আমাদের কাছে আমাদের একটা nuclear doctrine আছে এবং nuclear policy আছে, যেটা second use policy, it is not first use policy. So whereas China and পাকিস্তান বলে আমাদের কাছে 1 কিলো 2 কিলো ধরনের বম আছে, হাত দিয়ে ছুড়ে মারা যাবে, মানে নিউক্লিয়ার বম। তো সেখানে চাইনিজ and the whole world is aware about Chinese activities. So what they are doing over there, what their policy is, then there must be certain changes there in the United Security Council. Change হওয়া দরকার আছে এবং India is taking all initiative and hope for the best in future also, that we must get certain চেঞ্জ আমরা কিছু আনতে পারি সিকিউরিটি কাউন্সিলে। তাহলে পুরো কিছু একটা কোথাও হতে গেলে তখন ইন্ডিয়াকে কনভিন্স করা এবং ইন্ডিয়াকে সঙ্গে বোর্ডে নেওয়া, it will be a big challenge, because India is always talk about peace, harmony, stability and democracy. So India is today, this way or other way, is successful, but during this pandemic region, this pandemic also has given a very big opportunity to India to come very closer with many other countries. And ওটা বলে না যে সফট পাওয়ার ডিপ্লোমেসি, যেটা অনেক সময় অনেকভাবে কাজ করে। আজকে ইন্ডিয়া আমাদের দেশে ক্রিটিসাইজ হচ্ছে যে ভ্যাকসিন কেন দেওয়া হলো অন্য দেশকে, যেখানে আমাদের দেশে লোকে পাচ্ছে না। সেখানে সেটা কোম্পানির কোনো হবে, মেমোরান্ডাম হতেও পারে, কিন্তু যে ইন্ডিয়া একটা যে
ইনিশিয়েটিভটা নিয়ে এবং যে উই আর নট অনলি থিঙ্কিং অফ আওয়ার সর্বনায়া সুখী না একটা মানে শ্লোক আছে না পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কি আমরা সবসময় বলি সবাই আমরা অল আর উই আর ফ্যামিলি বসুধারা কুটুম্বকম যে বসুন্ধরা কুটুম্বকম যেটা বলি সেটা ইন্ডিয়া ইজ অ্যাগেইন এন্ড অ্যাগেইন টাইম এন্ড অ্যাগেইন শোন দ্যাট আমরা শুধু প্রিচ করি না আমরা সেটা ইমপ্লিমেন্টও করি তা আজকে আমাদের দেশে যদি ক্রিটিসাইজও হয় কিন্তু যে একটা ইম্প্যাক্ট পড়েছে যেমন আজকে বাংলাদেশে যদি আমি যখন কথা হয় কারোর সঙ্গে কোনো কারোর সঙ্গে তারা তো মানে আগে থ্যাঙ্কস বলে হ্যাঁ থ্যাঙ্কস দাদা আপনারা আমাদেরকে কিছু ভ্যাকসিন দিয়েছেন একটা this is the way of promoting your soft power and through which okay people you can bring people to people contact এবং close যদি একটা mistrust যেটা আছে সেটাকে যদি রিডিউস করা যেতে পারে then your foreign policy is successful and India obviously is doing it and it is a long way to go and today in the world politics India is playing a very successful role in terms of either it is tackling with and India is all the time talking about that the whole world is facing certain common problems and that we must address this common problem with a common vision আজকের যে রেফিউজি প্রবলেম যে মাইগ্রেট হচ্ছে এক দেশ থেকে আরেক দিকে একটা যে প্রবলেম এটাকে গ্লোবালি আমাদের অ্যাড্রেস করা দরকার ইট ইজ নট দ্যাট অনলি বাংলাদেশ সাফার অফ রোহিঙ্গা now we should create okay, certain kind of pressure on Myanmar so that these people they can go back to their own country and you know when people become more ferocious and they can do anything when you lose your identity stateless যদি কেউ হয়ে যায় lose their total identity so these stateless people are more dangerous than anybody else that non-state actors they can take initiative any kind of advantages of these stateless people refugees you see the Canadian government wholeheartedly they have hosted like a Syrian refugee and many other refugees so globally we have to take certain kind of initiative so that every individual in this world in the US is having the right to live with dignity and only because of this political boundary that we will deny all rights to the humankind it is again the against of the humanity we should not all the time that's why I told that okay all the time we should not be the realistic sometimes we should be the idealistic also হিউম্যানিটি যেমন আমাদের গান্ধীজি বলতেন মানে হিউম্যানের যদি হিউম্যানিটির সঙ্গে যদি আমি যদি অ্যাপ্রোচ না করি তখন আমি সাকসেস হতে পারি না so today in the globally we have to address this refugee problem that globally we should take initiative otherwise what happened today you see the Rohingyas are found there in Jammu and Kashmir Rohingyas are found in Hyderabad Rohingyas are found in Uttar Pradesh that is actually we are giving very open invitations to our challenge to our security structures আর আজকের দিনে বাংলাদেশ is going so much of they are facing so much of problem because of this Rohingya in our country also you see the large number of people they came from Afghanistan they came from Pakistan they came from Bangladesh they came from Sri Lanka and they all are there in the refugee camp so it is a global issue and globally India is taking initiative so that how we can settle this global problem and India's foreign policy is in a right track so what I feel personally India should initiate certain kind of thing and whatever India is promising and policy they are adopting execution must happen within the time frame otherwise Chinese will take a lot of advantages and we have a very big challenge to counter China in everywhere either it is in Africa either it is in Asia either it is in any front so that we have to be very very careful so I hope I have not taken much time no I have taken a lot of time so thank you very much for giving this opportunity for talking about the continuity and change on Indian foreign policy once again I thanks all of you thank you sir now over to Lakshmi
very good, sir. Very good. Thank you, sir. Thank you very much, sir, for your excellent speech on this topic. We, the teachers and students, and of course all the participants, have definitely benefited from this lecture you have delivered today. Thank you very much, once again, sir. Without further wasting time, sir, would you like to answer the question? Yeah, yes, some questions I can see there in the chat box. So, sir, Lakshmi sir, your voice is very low. So you can remove either this and you can talk. So your voice is not audible at all. So, anyways, okay, I can see certain questions are there in the chat box. So I will love to answer all these questions. Animesh ji, okay, asked a question that very recent that I discussed. I think right now because you have posted this question, it is little before. So I hope I answered your question, sir. Animesh sir. Okay, sir. Okay, sir. So then Already answered. in China want to establish a military base in Sri Lanka. শ্রীলঙ্কার ওটা আমি ওটা করলাম যে বেসটা ওটা করেছে এবং ওটা 99 ইয়ার্স এর জন্য যেটা ওটা ওদের লিসে দিতে হয়েছে কয়েকটা থ্রেড ক্রিয়েট হয়েছে তার জন্য ইন্ডিয়ান ওশেন See, the Chinese are what they are trying to do is okay. Very recently, one of my very close friend journalist, he is actually working now there in China, not China, in Sri Lanka, and he is reporting the Chinese, basically the Chinese activities there in Sri Lanka. And he was he was very clever to collect so many authentic and first-hand informations from different people. I had a chat with him. So he was telling that you see, the Chinese now the area, in a same country, two different rule in a particular area, a different rule চলছে total altogether corporate rule বললেই চলে, এটা চাইনিজ রুল সেখানে চলছে এবং সেটা এই জন্য দেশের জন্য খুব ক্ষতিকারক এবং সেটা শুধু ওই শ্রীলঙ্কার জন্যই না, সেটা ইন্ডিয়ার জন্য একটা খুব সমস্যাদায়ক। কারণ ওখানে কিছুদিন আগে সাবমেরিন এবং ওদের একটা কি চাইনিজের আর একটা পলিসি আছে কি ওদের যে শিপ মার্চেন্ট শিপ এবং যেগুলো থাকে ওগুলো 2 in 1, এটা মিলিটারি পারপাস অলসো এন্ড ইট ইজ এ ট্রেড পারপাস অলসো। তো এটা হচ্ছে ওখানে একটা খুব সমস্যা এবং ওদের সাবমেরিনও হাম্মান্তদা পোর্টের আশেপাশে দেখা গেছে। দেন হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য মিলিটারি exercises or keeping very close eye on India through this region is highly is taking place, and which is a very big problem for India. So India must now a little favorable condition is there in Sri Lanka. So India must negotiate with and should go with certain kind of proposal with Sri Lanka, so that the other side, like Jaffna and all this area, India should have, so India could develop certain kind of things so that India also can reduce that mistrust among the Sinhalese and the Tamilians and all, and India the government ওখানে আছে তার উপরে কিছু একটা পজিটিভ ইম্প্যাক্ট করতে পারে যেটা ইন্ডিয়ার ফেভারেবল কন্ডিশন ক্রিয়েট হতে পারে। কিন্তু ওখানে যে মিলিটারি যে একটা এক্সারসাইজ চলছে সেটা একটা ইন্ডিয়ার জন্য খুব খুব একটা সমস্যাদায়ক। তার জন্য আমাদের কি কিছু ইনিশিয়েটিভ নেওয়া দরকার। কারণ হচ্ছে কি ইন্ডিয়া আমাদের যখন কিছু পলিসি আমরা বানাই শ্রীলঙ্কার জন্য, তখন আমরা কি করি যে একটা যে তামিলনাড়ুর যে একটা সেন্টিমেন্ট আছে সেটাকে আমরা অনেক সময় অ্যাভয়েড করি এবং তামিলনাড়ুর সেন্টিমেন্টটাকে অ্যাভয়েড করে শ্রীলঙ্কাতে কিছু করা, এটা কিন্তু একটা খুব প্রবলেমেটিক বিষয়। যেমন কিছু বাংলাদেশের উপরে আমরা পলিসি নিতে যাই, ওয়েস্ট বেঙ্গলটাকে মানে ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা বা ওদের ইন্টারেস্টটাকে আমরা এইভাবে সরিয়ে দিয়ে কিছু একটা ইনিশিয়েটিভ নিতে গেলে সেখানে প্রবলেম হয়।
যেমন আমাদের তিস্তা রিভারটা আপনি যদি ডিসকাস করেন, এটা একটা গভর্নমেন্টকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকেও বোর্ডে নেওয়া উচিত ছিল, কিন্তু সেটার জন্য যা হয়নি। এবং এরকমই শ্রীলঙ্কায় সিমিলার কাইন্ড অফ থিংস আর হ্যাপেনিং। তামিল সেন্টিমেন্টসটা খুব কাজ করে এবং ইন্ডিয়াকে এই সেন্টিমেন্টসটাকে ধরে কিছু এমন পলিসি অ্যাডপ্ট করা দরকার যেটা আমরা চায়নাকে সেই ওটাকে দিয়ে আমরা কার্যকরী করতে পারি। কিন্তু এটা একটা বিশেষ থ্রেট ইন্ডিয়ার জন্য, কারণ ইন্ডিয়ার নেভেল মুভমেন্ট, ইন্ডিয়ার যে মুভমেন্ট গুলো এবং যে কমান্ডস গুলো, যে এক্সারসাইজ গুলো হচ্ছে, সেটা ওখান থেকে ওরা ক্লোজলি মনিটর করে। এবং একটা আইল্যান্ড আছে আপনার থাইল্যান্ডের নিচে, কোকো আইল্যান্ড। একটা আইল্যান্ড আপনি যদি গুগল করেন বা দেখেন ম্যাপে কোথাও, একটা কোকো আইল্যান্ড আছে যেটা চাইনিজ ওটা লিজে নেওয়া আছে। লিজটা নিয়েছে, ওটা 99 ইয়ার্স লিজ আছে এবং ওখানে ওরা মিলিটারি এস্টাবলিশমেন্টকে ওখানে পুরো ইয়ে করে। আপনি যদি ওখানে গুগল ম্যাপ দেখেন, আপনারা দেখতে পাবেন যে ওখানে টোটাল মানে এয়ার বেসের মতো দেখা যাচ্ছে এবং আরো মডার্ন ইনফ্রাস্ট্রাকচার, রাডার, সমস্ত কিছু দেখা। তো সেখান থেকে ওরা ক্লোজলি মনিটর করছে। তো এই জন্য ইন্ডিয়ার যে একটা প্রোঅ্যাক্টিভ পলিসি সবসময় নেওয়া দরকার। আমরা রিয়াক্টিভ, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা রিয়াক্টিভ পলিসি অ্যাডাপ্ট করি। এটা হাম্মান্তটা পোর্টটাকে ইন্ডিয়া আগেই এটাকে কিন্তু কনস্ট্রাক্ট করতে পারবে, যে অফারটা ইন্ডিয়াকেই এসেছিল। কিন্তু আমাদের যে একটা ওই ডায়লামা, যেমন আপনার তিস্তা প্রজেক্ট আপনার বাংলাদেশে চাইনিজ করতে যাচ্ছে, ওরা অলরেডি মডেল দিয়ে একটা প্রোঅ্যাক্টিভ করে সেখানে ইন্ডিয়া কিন্তু করতে পারতো, সেখানে ইন্ডিয়ার পলিসি ল্যাক ছিল, সেই জন্য সমস্যাটা অনেক হয়েছে। কিন্তু শ্রীলঙ্কার যে ব্যাপারটা, ওখানে যে মিলিটারি বেসটা ওখানে অলরেডি তৈরি হয়ে গেছে এবং তারা সেইভাবেই শ্রীলঙ্কান গভর্নমেন্টকে, কারণ এত বেশি লোন দিয়ে দিয়েছে, কিছু বললেই বলে আমাদের লোন রিটার্ন করো। যেমন আজকে সৌদি আরব পাকিস্তানকে বলে আমার লোন দে, কান ধরে ওকে বলছে আমার লোন দে। এবার ওরা কি করছে, দৌড়াচ্ছে চায়নার কাছে, আর চায়না দিচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনে লোন দিচ্ছে। আর তখন এখন চাইনিজ যে লেবার বা ওদের যে স্টাফ আছে যারা কাজ করছে ওই ওয়ান বেল্ট ওয়ান রোড বা যে ইকোনমিক করিডরে, ওরা কি করছে যে পাকিস্তানি সিটিজেনকেই ধরে মারছে, আর সেখানে গভর্নমেন্ট কিছু করতেই পারছে না। তো এই ধরনের সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয়, সেজন্য ইন্ডিয়াকে একটু প্রোঅ্যাক্টিভ পলিসি চালাতে লাগে এবং ওইটাই। আর যদি নাইবারহুড পলিসি আমাদের ফার্স্ট হয়, তাহলে আমাদের প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি হওয়া উচিত, এটা আমি মনে করি। তো পার্থ স্যার, I hope I satisfied your maybe you are satisfied with my answer, whatever I have said, or else you can put your question also. Yes, sir. Yes, sir. অনিমেষ স্যার আরেকটা কোশ্চেন উনি দিয়েছেন, হোয়াট ইজ দ্য রিসেন্ট পজিশন অফ ইন্ডিয়াস ফরেন পলিসি টু ট্যাকেল দ্য ক্রাইসিস অফ পাকিস্তান এন্ড চায়না? সেটাও তো আমি এই শেষের দিকে একটু বললাম, আপনি চাইলে আমি আমাদের রিপিটেশনটা হতে পারে, কিন্তু আরেকটু বলুন। ওর মধ্যে আমি একটা জিনিস আমি শুধু বলতে চাই যে আজকে চাইনিজ যে সোলজার্স আছে মাউন্ট ওয়ারফেয়ারে কিন্তু তারা কখনোই পটু নন। আর ইন্ডিয়া মাউন্ট ওয়ারফেয়ার 47 এর আগে থেকেই যারা চলছে, রেঙ্গুন থেকে শুরু করে কোথাও। এবং আমাদের যে ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমাদের দেশের সোলজার্স সারা ইউরোপেই লড়াই করেছে, সব থেকে গেছে। হ্যাঁ, যে মাদ্রাস রেজিমেন্ট নিয়ে বা আপনি যদি অ্যাজ এ এক্সাম্পল নেন, তারা ব্রিটিশের জন্য সব জায়গায় লড়াই করেছে। এবং আমাদের লং হিস্ট্রি আছে, আমাদের মাউন্টেন ওয়ারফেয়ার, আমাদের গোর্খা, আমাদের যে টিবেটিয়ান সোলজার্স, আমাদের যে কারণ আমাদের এটা কি হয়, আমাদের যেটা পজিটিভ হয়ে আমাদের যে সোলজার্স যে রেজিমেন্ট গুলো আছে বেসড অন এটা রেসপেক্টিভ স্টেট থেকে নেওয়া, এবং তারা যেখানে যে ক্লাইমেটের সঙ্গে শুট করতে পারে তাদেরকে বেশি প্রমোট করা হয় এবং আমাদের খুব স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। সেই জন্য আমাদের সোলজার্সরা যে গালওয়ানে যে ঘটনাটা ঘটলো, আমাদের অবশ্যই কিছু আমাদের সোলজার শহীদ হয়েছে, কিন্তু যে আঘাতটা যে ইন্ডিয়া দিতে পেরেছে চায়নাকে, ওরা পুরো ওয়ার্ল্ডে এক্সপোজ হয়ে গেছে যে ওদের সোলজার কত সমস্যা, মানে সমস্যার মধ্যে আছে। এবং আরেকটা জিনিস, ওদের যে ওয়ান চাইল্ড পলিসি ইজ নাও ইট ইজ এ ডিজাস্টার ফর দেম। নাও অ্যাগেইন দে হ্যাভ রিভাইভড ইট ইন সার্টেন প্লেসেস দ্যাট এ টু চাইল্ড, এখন প্রমোট করছে যে দুটো চাইল্ড পলিসিতে তারা রিভাইজ করে যাচ্ছে। কেন যেতে বাধ্য হচ্ছে? সোলজার্স যারা আছে তারা কি চায় এবং তার পরিবার কি চায়?
আমি যদি দেশের জন্য কিছু মানে শহীদ হয়ে যাচ্ছি বা দেশের জন্য আমি কিছু করছি, তখন আমি শহীদ হলাম, আমি রিকগনাইজেশন চাই, তার ফ্যামিলি রিকগনিশন চাই। কিন্তু ও দেশে কি হচ্ছে, ওরা মানে ওদেরকে এইটাই ওদেরকে দেওয়া হয়, এইটাই ওদেরকে বলা হয় যে কমিউনিস্ট পার্টির জন্য তোমরা সমস্ত কিছু করতে পারো, এবং ওখানে যে কমিউনিস্ট পার্টি ইজ অল ইন অল। তো এবং সেখানে কাউকে রিকগনিশন দেওয়া হচ্ছে না, এবং তাকে মারা যাওয়ার পরেও একটা রেসপেক্টফুল তাকে একটা ইয়ে করা হচ্ছে না, সেটা হচ্ছে খুব একটা মিলিটারির মধ্যেই খুব সমস্যা ওদের। এবং যারা রিটায়ার্ড আর্মি অফিসার যারা আছেন তারা কিন্তু ইস্যুগুলো তুলেছিল, যেটা মিডিয়াতে আসেনি। এবং কিছু কারণ মিডিয়াতে না আসলে আজকের দিনে তো সোশ্যাল মিডিয়ার যুগ, সমস্ত কিছু জিনিসগুলো এক্সপোজ হয়, এবং সেটা একটা পজিটিভ দিক। এবং আজকের দিনে চায়না সেকেন্ড টু চাইল্ড পলিসিতে কেন তারা ফেরত যাচ্ছে, এটাও ভাবার বিষয় আছে। কারণ তাদের জনসংখ্যা সব বৃদ্ধি হয়ে যাচ্ছে। এবং আজকের দিনে জাপান জাপান অলসো ফেসিং দ্য সেম প্রবলেম। কি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট না একটু মানে লিভিং মানে খুব আহ, আহ, মানে কি ইনকামের হিসাবে যে লাইফ স্ট্যান্ডার্ড ওরা লিড করতে চায়, সেটা হতে পারছে না। সেই জন্য কি হচ্ছে যে ম্যারেজ ওখানে একটা মানে ড্রাস্টিক্যালি একটা খুব মানে চেঞ্জেস এসছে ওখানে, যে ইয়াং জেনারেশন সে বিবাহ করতে চাইছে না, ম্যারেজ করতে চাইছে না। আই হ্যাড এ ফ্রেন্ড, নাও শি ইজ 35 years old. She was working in India's in Japanese embassy in Delhi, and I had the opportunity to work with her. Okay, 1 year we were sharing the same office, and certainly it was a curiosity, madam, why are you not getting married? She used to tell that, okay, you see, I have taken loan for my education, and I have completed my education. Now I am in job, and now I have to pay back my loan. And then if I think about my marriage and all, I have a family that to take care, my parents and all. ওদেরও একটা ফ্যামিলি আমাদের যেমন আছে, ওরকমই ওদেরই ব্যবস্থা আছে। সে এখনো পর্যন্ত বিবাহ করছে না, এবং she is not ready to get married that okay, because okay, income and then other the circumstances তাকে সাপোর্ট করছে না। সেটাও একটা বিষয় আছে। কিন্তু চায়নায় এখন কি হচ্ছে, ওল্ডার পপুলেশন বেশি বেড়ে যাচ্ছে, এবং সোলজার যারা জয়েন করছে সব সিঙ্গেল, ইয়াং জেনারেশন, অল সিঙ্গেল চাইল্ড, এবং একটা চাইল্ডকে 6 জন লোক দেখাশোনা করছে। সেটা একটা খুব ব্যাপক প্রবলেম ওদের দেশে। তো সেটা এখন ওরা রেকটিফাই করার চেষ্টা করছে। কিন্তু যাই হোক, সেটা নিয়ে কিন্তু যে পাকিস্তানকে এবং চায়নাকে যে ট্যাকল করার জন্য ইন্ডিয়া মাস্ট পাকিস্তানকে, আচ্ছা ওটা এটা সবসময় একটা চ্যালেঞ্জ থাকবে, কিন্তু ইন্টারন্যাশনাল প্রেশার একটা বিশেষ করে ক্রিয়েট করতে পারবে ইন্ডিয়া, ক্রিয়েট করা উচিত এবং করছে। তার দ্বারা কিছু স্যাংশন বা কিছু রকমের কিছু করা দরকার, তা করছে, এবং সেটা করছে, ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তো আমার যা মনে হয়, India's যে neighborhood first policy is helping India in terms of okay, containing or tackling Pakistan and China, like you see BIMSTEC, and you see the SHARK এর যে লাস্ট মিটিংটা হওয়ার কথা ছিল, সেটা পাকিস্তান হোস্ট, বাংলাদেশ হোস্ট করার কথা ছিল, বাংলাদেশ আর নেপাল, কিন্তু সেটা ডিনাই করলো। এবং তার সঙ্গে সঙ্গে ভুটান এবং বাংলাদেশ ও ডিনাই করলো, যখন টেররিস্টের যে সমস্যা হলো আমাদের যে জম্মু কাশ্মীরে যে অ্যাটাকটা হলো, তখন কি করলো তারাও আর কি ইয়ে করলো যে না, সার্কের মিটিং হবে না যত সময় পর্যন্ত পাকিস্তান টেররিস্ট অ্যাক্টিভিটিস কে যদি ইয়ে না করছে। এরকম একটা মানে আইসোলেশন করাই একটা, এবং যেটা আইসোলেশন করাটা যে পলিসি, সেটা অ্যাডপ্ট করতে হবে। এবং BIMSTEC is playing a very major role in terms of containing or this পাকিস্তানকে মোটামুটি এক্সক্লুড করে তার কিছু একটা ডেন্ট করার, সেটা একটা চলছে। এবং থার্ড যে একটা যেটা করেছে কোঅর্ডিনেটরাল যে একটা সিকিউরিটি ডায়লগ যেটা শুরু করেছে ইন্ডিয়া, ইট ইজ अगेन a big threat for China. It is all big nations you see, right from Japan to Australia and America to India, and then you can say that okay, Taiwan also you see Hong Kong,
All these are now India, Japan, then UK, and America. They are now exploring it because Chinese is not only denting the economy of India or UK or USA. It's denting every country's economy, and you see this pandemic is very huge, and it is a very big challenge to each and every country. And you see now we are now under lock because of this Chinese notorious kind of things. So that's why now that all whole countries are coming together and they are trying to see how they can contain China. And China is এক্সপোর্ট ইকোনমি যে হচ্ছে ওটাকে এখন মেনটেন করতে পেরেছে এবং তার জন্য দেশের মধ্যে ওদের একটা খুব প্রেশার গভর্নমেন্টের উপরে ক্রিয়েট হয়েছে। সো ইট ইজ আই থিঙ্ক ইট ইজ এ সাকসেসফুল পলিসি অফ ইন্ডিয়া। লক্ষ্মীকান্ত স্যার দুটো তিনটে কোশ্চেন দিয়েছেন, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন লুকিস্ট পলিসি অ্যান্ড অ্যাকিস্ট পলিসি? ইট ইজ এ হাইব্রিড স্যার, এটা লুকিস্ট পলিসি এবং যে অ্যাকিস্ট পলিসি যেটাকে একটা আমরা বলি যেটাকে এটা একটা হাইব্রিড বা ওটাকে একটু মডিফাই ফর্মে করা হয়েছে এবং কিছু ইনিশিয়েটিভ আগে যেটা ছিল একটা যে মনমোহন সিং এর গভর্নমেন্টের যেটা ইনিশিয়েটিভটা নিয়েছিল ওটা ছিল শুধুমাত্র যে কি করে আমরা ওটাকে ইয়ে করতে পারি, মানে কানেকশন যে আমাদের রুটস বা ট্রেডটাকে আমরা শুধু ইয়েটা প্রমোট করতে পারি। কিন্তু প্রেজেন্ট গভর্নমেন্ট উইল বি নট অনলি ট্রেড, it is through this activist policy how you can contain Chinese also intervening in this region, that also another, and then how we can create a very common platform for all 10 nations and then including Japan, Australia, and how we can connect with all these BIMSTECs, then your all ASEANs, and then your big country like Australia, Japan, and UK and USA. So against of Chinese activities over in South China Sea as particular and in Indo-Pacific as a whole. So that okay, this is the modified things in activist policy. For India-Russia relations are so cold. Is there any US pressure on BJP? It is not so cold. You can see we can say India-Russia relationটা হচ্ছে all weather friend. India, whenever India is in crisis, whenever India need help of Russia, definitely Russia আগে এসছে। এবং আমাদের হিস্ট্রি থেকে আপনি রাইট ফ্রম 1947 থেকে তার আগে থেকে আমরা যদি গিয়ে নেই, আমরা ডিসইন্টিগ্রেশন হওয়ার পরে গিয়েও আর নাহলে ইন্ডিয়ার আর একটা ভালো দিক হচ্ছে বাইলেটারাল রিলেশনশিপ ইন্ডিয়া মেনটেন করে। আজকের দিনে S-400 যে মিসাইল সেটা কিন্তু ইন্ডিয়া এবং রাশিয়া দুজনের মেমোরান্ডাম হয়েছে এবং রাশিয়া অ্যাগ্রিড টু সাপ্লাই S-400 মিসাইলস টু ইন্ডিয়া। তো যেটার জন্য আমেরিকা একটু কানাঘুষো করছে এবং যেটা ইউএস একটু মানে খুব একটু রাগও হয়েছে। কিন্তু ইন্ডিয়া আজকে এই পজিশনে আছে কি they can afford it, either US or any other country চোখ রাঙালেও we can afford it. So ইন্ডিয়া রাশিয়ার যে রিলেশনটা এটা ওল্ড বা আজকের দিনে যে খুব একটা মানে শিথিল হয়ে যাচ্ছে বা টিল্টেড ইন্ডিয়াস পলিসি টিল্টেড টুয়ার্ডস ইউএসএ, এটা বলাটা পুরো আমার হিসাবে এটা ভুল হবে, কারণ India is simultaneously maintaining the bilateral relationship with all other countries. আজকের দিনে ইন্ডিয়া ইরানের সঙ্গে ভালো রাখে এবং ইসরায়েলের সঙ্গেও রিলেশন ভালো রাখে। বাইলেটারাল রিলেশনশিপ এটা ইন্টারন্যাশনাল রিলেশনে এটা একটা গুড পলিসি আর ইন্ডিয়া সেটা করছে। আর ইউএস গভর্নমেন্টের একটা প্রেশার আপনি যদি বলেন যে কি বিজেপি পলিসি বা প্রেজেন্ট গভর্নমেন্টের উপরে আছে, আমি সেটা মানি না। কারণ আমাদের যে প্রেজেন্ট গভর্নমেন্ট আছে সেটা তো এই যে এটাই প্রুফ হয় যে বাইলেটারাল রিলেশন গুলো খুব আজকের দিনে সৌদি আরবের সঙ্গে আমাদের ভালো রিলেশনশিপ এবং আমাদের আফগানিস্তানের সঙ্গে ইরানের সঙ্গে আপনি যে ইসরায়েল বলেন তার সঙ্গেও আছে।
আজারবাইজানের সঙ্গে আমাদের ভালো রিলেশন আছে। বাইল্যাটারাল রিলেশন তো আমাদের যেটা যেভাবে প্রমোট আমাদের করে সেটা আমাদের এটা একটা সাকসেসফুল পলিসি ইন্ডিয়া অ্যাডপ্ট করে, এবং আজকের দিনে ইন্ডিয়া ক্যান এফোর্ড সাচ টাইপ অফ চোখ রাঙানো ফ্রম এনি বিগ কান্ট্রি, সো দ্যাট ডাজন্ট ম্যাটার বিকজ নাও দ্য ওয়ার্ল্ড ওয়ান ইন্ডিয়া অ্যান্ড বিগ নেশনস। কারণ আমাদের যে পলিটিক্যাল সায়েন্সে বা ইন্টারন্যাশনাল রিলেশনে যেটা শেখানো হয় যে there are three layers. One is core, developed countries. One is semi-peripheral. Another is peripheral country. আর সমস্ত সেমি পেরিফেরিয়াল এবং পেরিফেরিয়াল কান্ট্রিজ গুলোই কোর কান্ট্রিকে সমস্ত কিছু সাপ্লাই করে তাদের ইকোনমিকে বুস্ট করে রাখে এবং তাদেরকে আগে স্টেবিলিটিটা দেয়। আজকের যে ওয়ার্ল্ড, either it is a very tiny island, either it is Fiji or Maldives or any other island nation, is its significance in terms of international politics in present context. No country is insignificant, and now that bipolarity or unipolarity is not there in the world. Now it is multipolarity. So it is highly, the countries are dependent on each other. So in these conditions, okay, any country cannot play the single-handed বা একটা ইউনিপোলারিটি যে একটা দাদাগিরি সেটা কোথাও চলে না। কারণ নাও এভরি কান্ট্রি ইজ কোলাবোরেটিং উইথ ইচ আদার, ইকোনমিক ওপেন আপ হয়েছে, গ্লোবালাইজেশন, এবং আজকের দিনে আমরা গ্লোবাল সিটিজেন, সো দ্যাট উই মাস্ট আন্ডারস্ট্যান্ড। স্যার, Thank you, sir, for your excellent reply, sir. থ্যাংক ইউ। Very good, sir. Very good. Thank you. Thank you. Now, sir, Panimesh sir, do you have more questions? Any other question? I think we don't have No. more questions. Okay, okay. Enough. Any other question is there? I love to answer. Dear students, do you have any questions? Any participants? স্টুডেন্টের থেকে কোশ্চেন থাকলে সেটা আরো ভালো হয়। যে কোনো স্টুডেন্টরা বাংলায় বলো, স্টুডেন্টরা বাংলায় বলো। কেউ আছে ল্যাঙ্গুয়েজ তোমরা? ভালো লাগে। মনে হয় স্যার নেই। না, আছে, আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন নেই। তা প্রশ্ন হয়তো থাকতো যখন যদি ফিজিক্যালি ওখানে আসা যেত। আদার, হ্যাঁ, কেউ বলছে সোনালী কিছু বলার চেষ্টা করছে। হ্যাঁ সোনালী, স্যার কিছু বলুন। বলবে তুমি? না, কিছু না। বলার কিছু কোনো বলবে? প্রশ্ন? তাহলে ঠিক আছে। হ্যাঁ স্যার, ওভার টু ইউ। Okay. Now we are at the verge of the session. I request Sri Partho Ganguly, our most senior, to deliver his vote of thanks and conclude the program, sir. Over to you, sir. Thank you for giving responsibility to give vote of thanks to everyone. So first of all, I want to give thanks to Principal Dr. Divaskanti Mandal for giving the chief patron and advisor of our, for encourage us to do so. Secondly, I want to thank Mr. Subhranshu Khan, IQC, Michael Madhusudan College. Thirdly, I give my special thanks to Dr. Vibhuti Bhushan Biswas, Assistant Professor, Central University of Jharkhand, Ranchi, for his excellent speech on post-Cold War Indian foreign policy, autonomous continuity and changes. We enrich ourselves hearing his speech. We also thank wholeheartedly to our department and other departmental colleagues who present on this lecture and encourage us. We also give warmly thanks to our beloved students who join and listening with rapt attention. This session is mainly aimed for them. We also gave our thanks to the non-teaching personnel also who present and encourage. Hope we will also arrange such kind of program both virtually and face-to-face meet
if situation changes, and also expecting Dr. Vibhushan Vishwas that in that time he should spread his hand of cooperation from his part to arrange such program. Thank you. That's all. Thank you. Thank you all. We are expecting from your part, Dr. Thank Vishwas. you. Thank you, sir, Partha sir, for Thank you, your thank you, sir. generous. Thank you, sir. Yes. Thank you, sir. Thank you, Vibhuti ji. Okay, Thank you. thank you. Thank you, Thank you. Dr. Pan. So, Thank you. Thank you, sir. nice meeting you all once again. And thank you very Yes, much yes. to everyone. Sure. And When the situation will be in especially, normal I would position, like to we thank invite you. all the committee members for organizing such a event for students and all. It is really good to see that now students are getting the opportunity to listen different speakers from different places. So this pandemic has also given an opportunity to in another way to come closer, and then you can listen like a different scholars from different countries. That is giving that is giving a little boost to our students. So thank you, Lakshmi sir, Dr. Pan sir, and Thank then you. Animesh ji, and Thank you, Dr. sir. Partha Ganguly ji and Swati Pathak ji for Thank you. really wholeheartedly hosting me. So once Thank you, again, sir. okay, thank you very much Okay, for okay. everything. Thank you. Thank you. Thank you, sir. Thank you very much. The call for the day, I can